হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক পাঠিকারা। এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল, এখন আমি পরের অংশ সহ পুরোটা একসাথে দিলাম। আমি টাইম মেনশন করে দিয়েছি, যারা অলরেডি শুনে ফেলেছো তারা একটু কাট করে শুনে নিও, আর যারা এখনো শোনো নাই তারা পুরোটাই শুনে নিও। তো চলো গল্পটা শুরু করা যাক। কি রে মা, আর কত ঘুমাবি বল? এখন তো ওঠ, আর কত ঘুমাবি? আম্মু আর একটু ঘুমাতে দাও না আম্মু। নাবিলা কথাগুলো বলে ওর আম্মুর কোলে শুয়ে পড়ে। এই দুষ্টু মেয়ে, আর কত ঘুমাবি? আমি যখন থাকবো না তখন কি করবি শুনি? এত বেলা করে ঘুমালেই শ্বশুরবাড়ি থেকে বের করে দিবে। আমি তো শ্বশুর বাড়ি যাবই না, তাহলে বের করে দিবে কিভাবে? আর আম্মু প্লিজ, আর এমন কথা বলবে না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি সব সময় আমার সঙ্গে থাকবে, ওকে? কথাগুলো বলে নাবিলা যেই চোখ খুলে ওর আম্মুকে ধরতে যাবে, সাথে সাথে খাট থেকে পড়ে যায়। কোমরে অনেকটা ব্যথা পায়। নাবিলা চিৎকার করে ওঠে। ও চিৎকার শুনে ওর দাদিমা দৌড় দিয়ে রুমের ভিতরে এসেছে। দেখে নাবিলা পড়ে আছে। তাড়াতাড়ি করে এসেছে, নাবিলাকে ধরে খাটে বসিয়ে দিয়ে বলল, দাদুমণি পড়ে গেলে কিভাবে? নাবিলা কিছু না বলে ঘরে চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে ওর আম্মু কোথাও নাই। নাবিলা মনে মনে ভাবলো, আজও স্বপ্ন দেখলাম আম্মু তুমি কেন চলে গেলে আমাকে রেখে? আমায় কেন নিয়ে গেলে না? কথাগুলো ভাবতে ভাবতে নাবিলার দু চোখ দিয়ে পানির বন্যা বয়ে যাচ্ছে। নাবিলার দাদিমা বুঝতে আর বাকি রইল না। আজও তোমার আম্মুকে স্বপ্নে দেখেছো? নাবিলা কিছু বলতে যাবে, হঠাৎ শুনতে পেল ওর সৎ মা চিল্লায় চিল্লায় বলছে, নবাবজাদি, আর কত ঘুমোবে? বাড়ির কাজগুলো কে করবে? সব কাজ কি আমাকে একা করতে হবে নাকি? নাবিলা ওর সৎমার কথা শুনে রাগে গজগজ করতে লাগলো। নাবিলা যেই ওর নিচে যেতে নিল, তখনই নাবিলার দাদিমা হাত ধরে ঠেকিয়ে নিল আর বলল, বাদ দাও তো ওর কথা, যাও তুমি ফ্রেশ হয়ে আসো, কলেজে যেতে হবে নাকি? ওর সাহস হয় কি করে আমাকে নবাবজাদি বলার? আমাকে বলে বাড়ির কাজ করতে। দাদিমা আমার হাত ছাড়াও, ওকে আমি দেখাচ্ছি ও কাকে কি বলছে। ফকিন্নির বাচ্চা, বড়লোকের বউ হয়ে এসেছে তো তাই বুঝতে পারছে না। ওকে বুঝিয়ে দিয়ে আসি, ছাড়াও। না, আমার সোনা তো রাগ করে না, এমন করে না। আমার আব্বু রেগে যাবে। দেখেই তো তোমার আব্বু তোমার আম্মুর কথা মতোই চলে। এখন আমরা কিছু বললে তোমার আব্বুর কাছে বানিয়ে বানিয়ে নালিশ করে। বাদ দাও তো। দাদিমা আর কতদিন সহ্য করবো ওই মহিলাকে? এক হয়েছে বিয়ের, এখনই নিজেকে এই বাড়ির মালকিন ভেবে নিচ্ছে। আমার মায়ের জায়গায় ওকে থাকতে দিয়েছি, তাই কত না। আবার ফকিন্নির বাচ্চার আবার বড় বড় কথা। আর কতদিন ওর কথা শুনবো? নিজে একটা প্রতিষ্ঠান করে নে সোনামণি, তোর বিয়ে হলে আর তোকে এই মহিলা কথা শোনাতে পারবে না। বিয়ে? আমি বিয়ে করব না। ওই মহিলা বাড়াবাড়ি করলে ওকে আমি খুন করে ফেলবো, বলে দিলাম। কথাগুলো বলে নাবিলা ফ্রেশ হতে চলে গেল। ও হ্যাঁ, আপনারা ভাবছেন সৎমা আছে, তাহলে নাবিলার আম্মু কোথায়? নাবিলার আম্মু মারা যায় নাবিলা যখন 5 বছর। তখন নাবিলার মা আর বোন নানি বাড়ি ঘুরতে যায়। আসার সময় রোড অ্যাক্সিডেন্ট করে, এখন প্রয়োজন তো লাশ পাওয়া যায় নাই, কিন্তু সবাই ধরে নিয়েছে নাবিলার আম্মু আর বোন মারা গেছে। নাবিলার মা মারা যাবার পর নাবিলার 19 বছর পরে নাবিলার আব্বু আরেকটা বিয়ে করে। আর আপনারা তো দেখলেন সৎ মার কথাগুলো কেমন ছিল। নাবিলার পরিচয়টা দিয়ে, নাবিলার পুরো নাম নাবিলা চৌধুরী। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, গায়ের রং ফর্সা, চোখগুলো হরিণের চোখের মতো, ঠোঁটগুলো লাল টুকটুকে গোলাপের পাপড়ির মতো স্পষ্ট, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়াশুনো করছে। বাবার নাম সাইফুল চৌধুরী, মায়ের নাম সালমা চৌধুরী, সৎ মায়ের নাম পায়েল। ফ্যামিলিতে এখন সৎ মা, ওর বাবা, দাদি আর নাবিলা। আপনাদের পরিচয় দিতে দিতে নাবিলা রেডি হয়ে গেছে। নাবিলা ওর দাদিমাকে একটা পাপ্পি দিয়ে বলল, দাদিমা আমি তাহলে এখন আসি, সাবধানে থেকো। নাবিলার দাদিমা নাবিলার 2 গালে আর কপালে পাপ্পি দিয়ে বলল,
ওকে সোনা, তুমি সাবধানে যেও আর খাওয়া দাওয়া করে যাও, না খেয়ে যেও না। এখন ক্ষুধা নাই দাদিমা, আমি এখন আসি। কথাগুলো বলে নাবিলা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। নাবিলাকে দেখে ওর সৎমা বলল, কি মহারানী, কোথায় যাচ্ছ? চোখ নাই, কোথায় যাচ্ছি? সামনে থেকে সরুন তো। নাবিলা ওর সৎমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাইরে চলে আসছে। এসেছে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসে। নাবিলা কলেজে গেটের কাছে নামলো। নেমে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে কলেজের ভিতরে প্রবেশ করতে না করতেই একটা ছেলে সিজ দিল। নাবিলা দেখে না দেখার মতো করে চলে গেল। ছেলেগুলো আবার শীষ বাজালো। নাবিলা সোজা ক্লাসে চলে গেল কিছু না বলে। ক্লাসে গিয়ে ওর কম্পিউটারটা নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। হঠাৎ করে নাবিলার পিছন থেকে আদিত্য বলে উঠল, ওই ছেলেগুলো তোমাকে দেখে শীষ বাজালো, তুমি কিছু বললে না কেন? কি বলবো, ওদের করা কথা করছে। এইটা কেমন কথা? আচ্ছা বাদ দাও, ওদেরকে পরে দেখে নেব। তা কেমন আছো? কথাগুলো বলতে বলতে আদিত্য নাবিলার পাশে বসলো। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। সকালে কিছু খেয়েছো? হুম। নাবিলা মিথ্যা বলছে সেইটা আদিত্য বুঝতে পারলো। সত্যি খাইছো নাকি মিথ্যা বলছো? আচ্ছা যাই হোক, আমার খুব ক্ষুধা লাগছে, তোমার জন্য নিয়ে আসছি আর আমার জন্য নিয়ে আসছি। ওকে, থাকো। নাবিলা কিছু বলতে যাবে তার আগে আদিত্য চলে যায়। তার মধ্যে আর ক্লাসের বাকি সব ছেলে মেয়েরা হল রুমে চলে গেল। সাথী এসে বলল, কিরে, তুই যাবি না নাকি? হুম, যাব। তুই যা, আমি আসছি। এইটা শুধু কালেক্ট করে আসছি। ওকে, আয়। ও আদিত্য কোথায় গেল রে? ক্যান্টিনে গেছে। ও, তোর জন্য খাবার আনতে নাকি? ছেলেটা তোমাকে কত ভালোবাসে, তুই কেন বুঝিস না রে? চুপ কর তো, যা এখান থেকে। বেশি ভাব নিস না, পরে পস্তাতে হবে কিন্তু। সময় থাকতে ভালোবাসার কথাটা বলে দে। তুই যাবি এখান থেকে। সাথী চলে গেল। নাবিলা বসে থেকে কম্পিউটারে কিছুক্ষণ ঘাটাঘাটি করে হল রুমের দিকে যেতে লাগলো। ও, নাবিলা হল রুমে যাওয়ার, তাহলে বলে দিই, আদিত্য আর নাবিলা একই ক্লাসে পড়ে। হাই স্কুল থেকে দুজন একসাথে একই ক্লাসে পড়ে। ওদের মধ্যে আদিত্য পড়াশোনার মধ্যে ভালো। নাবিলা আছে, বাট নাবিলা কম্পিউটারের বিষয়ে ভালো জানে, সব থেকে টপ আছে। নাবিলা হল রুমে চলে গেল, গিয়ে ক্লাস করতে লাগলো। এইদিকে আদিত্য নাবিলাকে দেখতে না পেয়ে বুঝলো হল রুমে এসেছে, তাই দেরি না করে খাবার রেখে হল রুমে এসেছে, ক্লাস করতে লাগলো। ক্লাসে নাবিলা খুব মনোযোগ দিয়ে শুনছে স্যারের কথা, কিন্তু আদিত্য নাবিলার দিকে তাকিয়ে আছে। এক নজরে এইটা স্যার বুঝতে পারে, আদিত্যর দিকে চোখটা ছুঁড়ে মারে। তখন আদিত্য ভাবনার জগৎ থেকে ফিরে আসে আর বলতে লাগে, কি 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 হয়েছে স্যার? চোখ মারলেন কেন? আদিত্যর কথা শুনে সবাই হাসতে লাগলো, শুধু নাবিলার সাথী ছাড়া। এই তুমি ওঠো। কে? আমি স্যার? হ্যাঁ তুমি। আদিত্য উঠে বলল, জি স্যার, বলেন। বের হয়ে যাও। হোয়াট? বাট ওয়াই? বের হতে বলছি, বের হও। আদিত্য আর কিছু না বলে বাহির হয়ে যায়। স্যার ক্লাস শুরু করে দিল। হঠাৎ করে স্যারের ফোনে মেসেজ আসলো। মেসেজ ছিল, স্যার যে ছেলেকে বাহির করে দিলেন তাকে ভিতরে নিয়ে আসুন। স্যার জিনিসটা খেয়াল করে করলো না। আবার একটা আসলো, কি হলো স্যার, কথা কানে যায় না? যা বলছি সেটা করবেন নাকি? স্যার মেসেজটা সেন্ড করে লিখলো, না আনলে কি করবে? আর তুমি কে যে তোমার কথা শুনতে হবে? আমি যেই হই না হই না কেন, আমাকে আপনার শুভাকাঙ্ক্ষী। সাহস থাকলে সামনে আসেন, দেখি শুভ কাঙ্ক্ষীকে। দেখতে হবে না, যেটা বলছি সেটা করেন। আর আমি আপনার অতি কাছেই আছি। করবো না যা করার করনি, আর ডিস্টার্ব করবেন না। কথাগুলো বলে স্যার পুরো হল রুম চেক করলো আর ভাবতে লাগলো, কে তো ফোন নিয়ে আসে, না হলে রুমে, তাহলে মনে হয় রুমের বাইরে কেউ ফাজলামি করছে, কিন্তু কেউ তো ফোন করছে, ধরে নড়ছে না। হঠাৎ করে আরেকটা মেসেজ আচমকা গেল। কেউ ওকে একটা ভিডিও দিয়েছে। সে ভিডিও ছিল তার মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে। এই ভিডিওটা দেখে স্যার সাথে সাথে রিপ্লাই দিল আর বলল, কি আপনি এই ভিডিও কোথায় পেলেন? যেখানে পাই ভাইরাল করতে না চাইলে ওকে ভেতরে নিয়ে আসেন। স্যার কিছু বলতে যাবে তখনই একটা ছাত্র বলে উঠল,
কি স্যার, আমাদেরকে তো ফোন আনতে দেন না, তাহলে নিজে এত ফোনের ভেতরে কি করে? না কিছু। আচ্ছা আদিত্য, ভিতরে আসো। আদিত্য ভিতরে আসলো। আদিত্য গিয়ে বসলো সিটে। স্যার আবার মেসেজ করলো, গুড স্যার, এখন আর আমি যা বলবো তাই করবেন, তা না হলে কিন্তু। আর হ্যাঁ, এইটা শুধু না, আরও কিছু আছে আমার কাছে। স্যার কিছু লিখতে যাবে তখনই ব্লক মেরে দিল। স্যার আর কিছু লিখতে পারলো না। স্যার ভাবতে লাগলো, আদিত্য কিছু করে নাই, কারণ আদিত্য তো আমার সামনে, তাহলে কে এই শুভাকাঙ্ক্ষী? কি স্যার, ক্লাস করাবেন নাকি চলে যাব? স্যার কিছু বলতে যাবে তখনও বেল বেজে যায়। আজ এইটুকুই থাক, আগামীকাল পরের লাইন বুঝিয়ে দিব। ছাত্রছাত্রীরা হাসতে লাগলো। কি স্যার, পাগল হয়ে গিয়েছেন নাকি? আগামীকাল আপনি একা এসে পড়ায়েন, কেউ আসবে না। মানে? আগামীকাল কলেজে কেউ আসবে না। খালি কলেজ কেন, কোনো স্কুল অফিস খোলা থাকবে না, শুধু কাজী অফিস আর হাসপাতাল বাদ দিয়ে। কথাগুলো বলে হাসতে লাগলো। স্যার বুঝতে পারলো আগামীকাল শুক্রবার। মাথায় হাত দিয়ে বলল, সেটাই, আগামীকাল তো শুক্রবার। আচ্ছা যাই হোক, তাহলে শনিবার বুঝিয়ে দিব। ও শনিবার না, রবিবারে আমার ক্লাস। কথাগুলো বলে স্যার চলে গেল। এইভাবে আরেকটা স্যার এসেছে, ক্লাস নিয়ে চলে গেল। আর বৃহস্পতিবারের জন্য 2 ক্লাস কলেজ ছুটি দিল। নাবিলা বের হয়ে গেটের বাহিরে আসলো। ছেলেগুলো কিছু মেয়েদের সামনে দিয়ে বাইক নিয়ে মেয়েদের উপর দিয়ে চালিয়ে যাওয়ার মতো করে ভয় দেখাচ্ছে। নাবিলাকে দেখে নাবিলার সাথে ওই রকম করলো। আদিত্য রাগ হতে লাগলো দেখে কিছু বলতে যাবে, নাবিলা হাত ধরে ঠেকিয়ে দিয়ে একটি রিক্সা নিয়ে চলে গেল। আদিত্য আর কিছু না বলে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আর পিছন থেকে ছেলেগুলো আর মেয়েগুলো বলল, কি রে, কেমন দিলাম দোস্ত? কিন্তু তুই তো ভাবিকে পটাতেই পারলি না। শালা, তোর দ্বারা কিচ্ছু হবে না। ভাবে তো চলে গেল, এখনো টেলার মতো চেয়ে আছিস, গাধা। আদিত্য মুখ ভার করে বলল, কি করব বল? এই মেয়েটাও না, একটু জোর করে কিছু বলতে পারি না। ও আমাকে ভালোবাসে কি না তাও তো আমি জানি না, তাহলে কি করে ওকে আটকাবো? বাদ দে, চল আজ বাসায় যাই, রাত 7টার দিকে ক্লাবে আয়। কেন? কেন মানে? আজ নীরব পার্টি দিয়েছে, তোর মনে নেই? ও, কিন্তু আমি তো যেতে পারবো না। আমার যে মা বাবা আমাকে রাত করে বাসায় ফিরলে মেরেই ফেলবে। বাদ দে, আচ্ছা বাই। কথাগুলো বলে আদিত্য বাইক নিয়ে বাসার দিকে রওনা দিল। ও নাবিলেকে যারা জ্বালাচ্ছিল সেইগুলো আদিত্য ফ্রেন্ড ছিল। আদিত্য ওদের বলেছিল নাবিলার কথা। ওরা পরে এই বুদ্ধি দেয় যে ওরা ডিস্টার্ব করবে। আদিত্য এসেছে ওদের সাথে মারামারি করে মার খাবে, কিন্তু কোনোটাই হলো না। নাবিলা সব নষ্ট করে দিয়ে গেল। এইদিকে ওর সৎমা আর ভাইকে বলছে, সতীনের বাচ্চা, মরছস মরছস, মেয়েকে নিয়ে যেতে পারোস নাই? এই বাজে মেয়েকে রেখে যেতে হবে কেন? এক কাজ করতে পারিস না? নাবিলাকে বিয়ে দিতে পারস না? উফ, এইগুলো সব নাবিলা শুনে ফেলে। নাবিলার রাগ দ্বিগুণ বেড়ে গেল। নাবিলা রাগ সামলাতে না পেরে সোজা দরজা দিয়ে ভিতরে গিয়ে ওর সৎ মামাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হাতে পাড়া মারলো। এটা দেখে সৎ মার ভাই কিছু বলতে যাবে, সাথে সাথে নাবিলা ও সৎ মামাকে পা ধরে টান মেরে পালিয়ে দিয়ে বলতে লাগলো, ওই মাগি, তোর সাহস কি করে হয় আমাকে নিয়ে কথা বলার? আর ওই আমাকে বিয়ে দিবে, তাই না? কথাটা বলে সৎ মামাকে আরেকটা লাথি দিল। আর ওর সৎ মার গালে থাপড় দিতে লাগলো। হঠাৎ করে ওর আব্বু এসেছে। পড়ে ওর আব্বুকে দেখে ওর সৎ মা নাটক করতে করতে বলতে লাগলো, নাবিলা, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। প্লিজ মা, আমায় ক্ষমা করে দে। আমি তোর মা হই, আমার কি কোনো অধিকার নাই মেয়ের বিয়ে দেওয়ার? নাটক করে কথাগুলো বলতে লাগলো আর কান্নার অভিনয় করতে লাগলো। সৎ মামা নাবিলার আব্বুকে দেখে সেও নাটক করতে লাগলো আর কান্না করতে লাগলো। আমি তো তোর মামা হই, আমি শুধু এইটুকু বলছি। আর তুমি কি না আমার গায়ে হাত দিলে? আমি তোমার গুরুজন। ওদের কথা শুনে নাবিলা কিছু বলতে যাবে, তখনই নাবিলার আম্মু হুঙ্কার দিয়ে বলল, নাবিলা, হয়েছেটা কি? এসব ছাড়াও বলছি। নাবিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওর সৎ মাকে তুলে নাবিলার গালে ঠাস ঠাস করে 2 গালে থাপ্পড় দিল। নাবিলা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। নাবিলার চোখ বেয়ে পানির বন্যা বইতে লাগলো। নাবিলা দাঁড়িয়ে বলল, আব্বু, তুমি আমাকে মারলে?
হ্যাঁ মারলাম। ছি, ভাবতেও ঘৃণা করছে। তুমি কি না মায়ের গায়ে হাত দিতে একটুও কি বিবেকে বাঁধলো না? ছি। না, বাঁচলো না। বাদ দাও তো, চলো ফ্রেশ হয়ে আসো। ওকে ছাড়ো তো, ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। নাবিলা চিৎকার করে বলল। ওই একদম তুই আব্বুর সামনে ভালো সাজার চেষ্টা করবি না, শয়তান মেয়ে। নাবিলার আব্বু আরো রেগে গিয়ে নাবিলাকে আরেকটা থাপ্পড় দিল। নাবিলা এইবার সহ্য না করতে পেরে নাবিলা চিৎকার করে বলল। আব্বু, তুমি আমাকে এই খারাপ মহিলার জন্য মারলে? তুমি থাকো তোমার স্ত্রীকে নিয়ে, আমি চললাম, আর কখনো আমাকে খুঁজেও পাবে না। নাবিলার কথা শুনে সৎমা মনে মনে বলতে লাগলো। আমি তো এটাই চাইছিলাম, আজ আমার স্বপ্ন পূরণ হলো। মনে মনে হাসতে লাগলো, সাথে সৎমা মনে হাসলো। আর এইদিকে নাবিলার আব্বু নিজের রুমে চলে গেল। নাবিলা তার রুমে গিয়ে শুধু ওর নিজের টাকা দিয়ে কেনা শার্ট প্যান্ট পরে নিল। নিয়ে ওর আম্মু আব্বু আর দাদির ছবি নিয়ে নিচে গেল। নাবিলা ওর আব্বুকে দেখতে পেল না। নাবিলা যাওয়ার সময় 2 আঙ্গুল দিয়ে ওর সৎমা আর মামাকে ইশারা করে দিল, পরে দেখে নিবে। নাবিলা বাসা থেকে চলে গেল। এদিকে নাবিলার দাদি বাসায় এসেছে দেখে নাবিলার আব্বুকে খাওয়া নেওয়ার চেষ্টা করছে ও সৎ মা। নাবিলার দাদিমা বলল। কি রে, খাচ্ছিস না কেন? বৌমা নাবিলা কি বাসায় এসেছে? নাবিলার আব্বু বসা থেকে উঠে এসেছে। নাবিলার দাদিমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো। মা নাবিলা বাসা থেকে চলে গেছে। নাবিলার দাদিমা কথাটা শুনে এক পা পিছনে নেয়, চিৎকার করে বলতে লাগলো। কোথায় গিয়েছে? জানি না মা, আমার উপরে রাগ করে চলে গেছে। কথাগুলো বলে কাঁদতে লাগলো। নাবিলার দাদিমা কাঁদতে কাঁদতে গিয়ে নাবিলার সৎমার গালে থাপ্পড় দিয়ে বলল। কি করছস আমার নাতির সাথে? ও যে চলে গেল। নাবিলার সৎমা ধাক্কা দিয়ে বলে। কি কিছু করি নাই, যা করেছে আপনার ছেলে করেছে। ওই তো থাপ্পড় দিয়েছিল, তাই চলে গেছে। একদম আমাকে কিছু বলতে আসবেন না। নাবিলার আব্বু নিজের মাকে পড়ে যেতে দেখে মাকে ধরে রাগী লুক নিয়ে বলল। তোর এত বড় সাহস, আমার মাকে ধাক্কা দিচ্ছিস? তোকে তো আমি। নাবিলার সৎমাকে যেই মারতে যাবে সাথে সাথে নাবিলার সৎ মামা এসেছে, হাত ধরে বলল। নো নো নো, দুলাভাই একদম আমার বোনের গায়ে হাত দিবে না। তোর এত বড় সাহস, আমার হাত ধরস? বলে যেই মারতে যাবে সাথে সাথে নাবিলার সৎমা নাবিলার আব্বুর মাথায় বাড়ি দেয়। নাবিলার আব্বু মাথায় হাত দিয়ে বসে পড়ে ফ্লোরে। নাবিলার দাদি এসেছে, ছেলেকে ধরে কাঁদতে কাঁদতে বলল। তুমি কি মানুষ? নিজের স্বামীর গায়ে হাত তুলতে লজ্জা করে না? চি, তোমার আর আবার স্বামী, তোমার মতো মেয়ের আর কি পাবে? সৎমা হা হা করে হাসতে লাগলো। ঠিকই বুঝছেন, তাহলে আবার বলছেন কেন? ছেলেকে নিয়ে এখন এখান থেকে বের হন, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই, তুই এই দুটোকে বের কর তো। নাবিলার আব্বু আর দাদিমাকে বের করে দেয়। এইদিকে নাবিলা রেল লাইনে বসে কাঁদতে কাঁদতে লাগলো। হঠাৎ করে একজন এসেছে, বলল। কি হয়েছে মা, তোমরা এভাবে কাঁদছো কেন? নাবিলা কিছু বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? এমন আপনি থেকে যান তো। আর একটা মেয়ে এসেছে পিছন থেকে, এসে বলল। বস, কাজ হয়ে গেছে, এখন চলেন। আসছি। ওই মেয়ে কে বস? জানি না, কাঁদছে। এই মেয়ে কি হয়েছে বলো? নাবিলা রাগী গলায় বলল। কিছু হয় নাই, আপনারা প্লিজ যাবেন এখান থেকে। মানুষটা আর মেয়েটা ট্রেনে উঠলো, উঠে বসে আছে। হঠাৎ করে মানুষটার মনের ভিতর কেমন একটা অনুভব হলো। মেয়েটাকে দেখে আমার মনের ভেতরে এমন কেন করছে? মনে হয় অনেক কাছের কেউ আমার। কি ভাবছেন বস? কিছু না। নাবিলা সিলেটর কাটে নিল। এখন ট্রেনের টিকিট অনুযায়ী 102টা সিটটা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই মানুষটা বসে আছে। নাবিলা গিয়ে বলল। জানলার সিটটা আমার। মানুষটা নাবিলার কথা ভাবছিল চোখ বন্ধ করে। তখনই একটা কণ্ঠ পেয়ে চোখ খুলে দেখে সেই মেয়েটা। ও, এইটা তোমার সিট? আমি খেয়াল করি না। মানুষটা উঠে সামনেটাতে বসলো। নাবিলাও সিটে বসে নিল। নাবিলার সাথে ওই মেয়েটা বসলো। নাবিলা ব্যাগটা রেখে জানালাটা খুলে দিয়ে তাকিয়ে দেখতে লাগলো। মানুষটা বারবার নাবিলার দিকে তাকিয়েছিল। নাবিলা খেয়াল করলো। নাবিলার রাগ হতে লাগলো।
কিন্তু কিছু বলল না। ট্রেন বলে ছেড়ে দিল। অনেকক্ষণ পর মানুষটা বলল, কি নাম তোমার? নাবিলা। কি হয়েছে তোমার? কাঁদছিলে কেন? মন চাইছে তাই। ওই মেয়ে বসের সাথে ভালো করে কথা বলল। মানুষটা ইশারা করলো বলতে দিতে, মেয়েটাকে কিছু না বলতে। আমার যা ইচ্ছা আমি সেভাবে কথা বলবো, আপনার কি? ওকে, তোমার যেমন ইচ্ছে সেভাবেই কথা বলো, সমস্যা নাই। নাবিলা আর কিছু না বলে এক নজরে বাইরের দিকে তাকিয়ে থাকলো আর মনে মনে ভাবতে লাগলো। আব্বু, তুমিও বুঝলে না? আমাকে ওই মহিলার কথা শুনে তুমি আমাকে মারলে। আমি চলে যাওয়ার কথা বললাম, তুমি একবারও ঠকালে না। কথাগুলো বলছিল আর কাঁদছিল। মানুষটা খেয়াল করলো, এবার কিছু বলল না। ভাবতে ভাবতে নাবিলা ঘুমিয়ে পড়ল। রাত হয়ে গেছে। মানুষটা নাবিলাকে ভালো করে শুইয়ে দিল আর মেয়েটাকে বলল, ওর খেয়াল রেখো, আমি ঘুমালাম। ওকে বস। রাত ৩টা। হঠাৎ সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ করে নাবিলার একটা শব্দে ঘুম ভেঙে গেল। নাবিলা চোখ খুলে শুনতে পেল ওই মানুষটা বলছে, কারা তোমরা? এই আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু ভালো হবে না। নাবিলাদের রুমের মধ্যে নাবিলা আর ওই মানুষ আর ওই মেয়েটা ছাড়া কেউ নেই। নাবিলার লাইটটা জ্বালিয়ে দেখে মানুষটাকে কিছু মুখোশ পরা মানুষগুলো ছুরি দিয়ে যেই আঘাত করতে যাবে, সাথে সাথে নাবিলা একটা লাথি দিয়ে ছুরিটা ফেলে দিল। নাবিলা খুব ভালো ফাইটিং জানে। ও মুখোশ পরা মানুষগুলোকে মারতে লাগলো। একজনকে তো লাথি দিয়ে দরজার কাছে ফেলে দিল, আরেকটাকে গলায় পাড়া দিয়ে ধরলো, আরেকটার হাত দিয়ে গলা টিপে ধরে আছে, আরেকটা হাত দিয়ে মুখোশ খোলার চেষ্টা করছে। মানুষটা নাবিলাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দরজার কাছে পড়ে যাওয়া মানুষটা যখন নাবিলাকে আঘাত করতে যাবে, তখনই ওই মানুষটা হাত ধরে ফেলে, মারতে লাগলো। নাবিলাদের সাথে না পেরে নাবিলাকে আর মানুষটাকে ধাক্কা দিয়ে পালালো। ওই কুত্তার বাচ্চারা কোথায় যাচ্ছিস, দাঁড়া। বলে যেই দৌড়ে ধরতে যাবে, তখনই মানুষটা হাত দিয়ে ধরে বলল, শান্ত হও, ছেড়ে দাও, ওদের আর ধরতে পারবে না। আপনি আমার হাত ছাড়েন, আমি দেখাচ্ছি ওদের আমি কি জিনিস। এখন ওদের পাবে না, ওরা সব পানিতে ঝাঁপ দিছে। দেখো, নাবিলা জানলা দিয়ে দেখলো সত্যি। ওরা কারা? আপনাকে কেন মারতে নিয়েছিল? আমি জানি না কেন মরতে নিয়েছিল। নাবিলা মানুষটার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো মানুষটা মিথ্যা বলছে। ও আচ্ছা, তাহলে আপনার চোখ মিথ্যা কেন বলছে? আর আপনার সাথেকার মেয়েটা কই? মানুষ এতক্ষণ খেয়াল করে নাই। নাতাশা কোথায় গেল? কিভাবে? আমি না কি ভাবছি। যাই হোক, বাদ দাও। তা তুমি তো অনেক ভালো মারপিট করতে পারো, তা কার থেকে শিখেছো? জি, আমি ছোটবেলা থেকে একটু দুষ্টু ছিলাম, তাই আম্মু আমাকে ক্যারাটে শিখিয়ে দিয়েছিল। আমার জোরাজুরিতে সেখান থেকে সব কিছু শিখিয়েছি। ও আচ্ছা, তা তুমি কোথায় যাচ্ছ? সিলেট। কার কাছে? জানি না। জানি না মানে এইটা কেমন কথা হলো? জানি না মানে এখন ঠিক হয় নাই কোথায় থাকবো, গেলে একটা উপায় হয়ে যাবে। কিছু মনে না করলে আমার সাথে আসতে পারো। আরে না আঙ্কেল, আমাকে নিয়ে টেনশন করবেন না। আচ্ছা আঙ্কেল, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম ডং। সিলেটে সবাই আমাকে ডং নামে চেনে। নাবিলা মনে মনে ভাবলো, আমি তো এই নামের মানুষকেই খুঁজছিলাম, কিন্তু সেই যে আমার সামনে, আমি বুঝতেই পারি নাই। নাবিলা ফোনটা বের করে দেখতে লাগলো। ছবি দেখে তার ঠোঁট আর নাক একদম মিলে গেছে, শুধু ওনার টাক মাথা এটাই বোঝা যাচ্ছে না। কি দেখো ফোনে? দেখি। নাবিলার হাতে নিজের ছবি দেখে অনেকটা অবাক হয়ে যায়। কে তুমি? এই পিক কোথায় পেলে? যা ভাবছি তা আপনি ঢং না করে বড় মাফিয়ার শিকদার, তাই না? মানুষটা উঠে যেতে নিল, তখনই নাবিলা আস্তে আস্তে বলল, ভয় পাওয়ার দরকার নাই, যাকে খোঁজার জন্য ওইখানে গিয়েছিলেন সেই আমি, নীলা। কি নীলা? মানে তুমি সেই নীলা তাহলে যে নাবিলা বলে? ওটা আমার ডাক নাম। যাই হোক, তাহলে সামনাসামনি দেখা হয়ে গেল। আমার ডিভাইস আছে। শিকদার নাবিলার ব্যাগ ঘাটাঘাটি করতে লাগলো। নাবিলার হা হা করে হাসতে লাগলো আর বলল, আপনি সিলেটের টপ মাফিয়া, আর আপনি কিনা এত বোকা। হোয়াট? আপনি আসলে একটা গাধা। যাই হোক, আমার থাকার ব্যবস্থা করে দিন, আমি বাড়ি থেকে চলে এসেছি একেবারে। তা করা যাবে, বাট আমার জিনিসটা? ঠিক করতে হবে, তাই আগে থাকার ব্যবস্থা করে দিন।
তারপর ঠিক করে দিব। আর আমার এটা কোথায়? চিন্তা করতে হবে না, সেটা পেয়ে যাবে। ওকে, তা কি মানুষ রাখেন যে কিনা আপনাকে মেরে ফেলার চেষ্টা করে? আমি না হলে তো আজ আপনাকে। নাবিলা নিজের গলা কাছে হাত দিয়ে বোঝায় খালাস হয়ে যাতে। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আচ্ছা, তোমার থাকার ব্যবস্থা করছি। শিকদার ফোন করতে লাগলো। আর শিকদারের রাতে কিভাবে পরিচয় হলো তাহলে শুনুন। নাবিলা কম্পিউটার ঘাটাঘাটি করছিল এই শহরের মধ্যে সব থেকে বড় মাফিয়ার ডংকে খুঁজতে খুঁজতে শিকদার খানকে পেয়ে যায়। ওনার সব তথ্য নাবিলার কাছে আছে। আর নাবিলার একটা ক্যামেরা বানাচ্ছে যেটাতে 20টা ক্যামেরা ভিডিও মেমোরিতে সেভ হবে। আর ক্যামেরার সাথে 21 মাইলে দূরে রাখলে হবে, তার বেশি গেলে কাজ করবে না, কিছু ভিডিও হবে না, সেভও হবে না। এই জিনিসটা নিয়ে নাবিলার সাথে কথা বলে যদি বানাতে পারে তাহলে 1 কোটি টাকা পাবে। আর নাবিলার অনেক আগে থেকে অন্য কিছু বানাইছে। নাবিলার কাছে একটা ঘড়ি আছে যেটা ও সব সময় হাতে দিয়ে থাকে, সাধারণ ঘড়ির মতো, কিন্তু ওই ঘড়ি দিয়ে নাবিলা সব করে। আর সকালে তো স্যারকে মেসেজ দিয়েছিল, স্যার টেরও পায়নি। নাবিলা মনে মনে যা বলবে ঘড়িটা তাই করবে। তেমনি ঘড়ি দিয়ে এসএমএস দিয়েছিল স্যারকে। নাবিলা কিছু ডেমো দেখায়, দেখানোর পর শিকদার দেখে অবাক হয়ে যায়, এখান থেকে ডিল করে। যাই হোক, শিকদার খান অনেক জায়গায় ফোন দিল কিন্তু কাজ হলো না। সব রুম বুলাক, কোথাও এক রুম ফাঁকা নাই। মন খারাপ করে বলল, কোথাও ফাঁকা নাই রুম, কি করবে? তাহলে থাকবো কোথায়? ও হ্যাঁ, আপনার বাসায় কে কে আছে? কেন? যেটা বলছি সেটার উত্তর দিন। আমার স্ত্রী আর আমি থাকি। আর কেউ নাই? আপনার সন্তান, মা, বাবা? কথাটা শুনে শিকদার খান আর কোনো কথা বলল না, চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকলো। কি হলো? আমার কোনো সন্তান নাই। একটা মেয়ে ছিল তোমার মতো, কিন্তু বদমাইশ। আমার মেয়েকে মেরে ফেলে। শিকদার কথাটা বলে কেঁদে দিল। নাবিলা শিকদার খানের চোখ মুছে দিতে দিতে বলল, সরি, আমি বুঝতে পারি নাই, প্লিজ কাঁদবেন না। জানো, তোমাকে দেখে না আমার মেয়ের কথা খুব মনে পড়ছিল। তুমি ওইভাবে কাঁদছিলে। আচ্ছা, তুমি তখন ওইভাবে কাঁদছিলে কেন? এমনি। এমনি মানে? আমাকে তুমি বলবে না? নাবিলা পরে সব খুলে বলল এই ঘটনা হয়েছে। বলতে বলতে নাবিলা কাঁদতে লাগলো। আজ থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবে। প্লিজ কাঁদবে না। আজ থেকে আমি তোমাকে নতুন জীবন দেব। তুমি শিকদার খানের একমাত্র মেয়ে নীলা হবে। কি মজা করছেন? আমি কেন আপনার মেয়ে হতে যাব? তোমার তো এখন এখানে কেউ নাই, তাই তুমি আমাদের সাথে থাকবে। আমাকে বাইরের সবাই খারাপ জানে, আমি এতটা খারাপ না। আমি কাদেরকে মারি তুমি জানো? আমি তাদেরকে মারি যারা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ কাজ করে। জানো, আমি আগে এরকম ছিলাম না। আমি একজন বিজনেসম্যান। আমাদের লাইফটা অনেক হ্যাপি ছিল। যখন আমার মেয়ে শিখা ছিল, ও আমার খুব আদরের মেয়ে ছিল। মেয়েটাকে নরপশুরা যখন মেরে ফেলে, তখন আমি তাদের সবাইকে মেরে ফেলি। আর প্রমিস করি, আমার মেয়ের মতো আর কোনো মেয়েকে এই অবস্থা যেন না পড়ে। সেইখান থেকেই আমি হয়ে উঠি একজন ডং। বিশ্বাস কর মা, আমি কারো ক্ষতি চাই না। নাবিলা হা হা করে হেসে দেয় আর বলে, একটা ঢং হয়ে কাঁদছেন। কেন? আমি কি মানুষ না? না, ডনরা কখনো মানুষ হয় না। যাই হোক, সিলেট চলে এসেছি, আমি এখন নামবো। তুমি কোথায় যাবে? আমার সাথে চলো। মেয়ে হয়ে একা যাওয়া ঠিক হবে না। নাবিলা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আমি মেয়ে হলে আমি যে কি সেটা বোঝার ক্ষমতা কারণ নেই। আমাকে নিয়ে টেনশন করতে হবে না, এখানে আমি আছি, নতুন না। নাবিলা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 7টা বেজে গেছে। কথা বলতে বলতে খেয়াল করেনি। আর শিকদার কথাটা শুনে অবাক হয়ে গেল আর মনে মনে ভাবলো, ও শিট, এত অভিনয় করে কিছু করতে পারলাম না। ভাবলাম বাড়ি নিয়ে গিয়ে আটকিয়ে ডকুমেন্ট গুলো নেব, কিন্তু এই মেয়ে খুব চালাক। শিকদার ফোন বের করে বলে, ওকে ফলো কর। ওকে বস। নাবিলা ওর ঘড়িতে সব দেখলো। নাবিলা আগেই অ্যান্ডস করতে পারছিল ও যা বলছে মিথ্যা। তাই নাবিলা আসার সময় একটা সিসি ক্যামেরা রেখে আসে, যা একদম বুঝতে পারলো না শিকদার।
ঘড়ি সাথে আছে দেখে বোঝা যাবে ঘড়ি লাট ওইটা। শিকদার কোথায় কি করছে, কোথায় যাচ্ছে সব জানতে পারবে নাবিলা। আর ক্যামেরাটা বানিয়েছে তখন নাবিলা মিথ্যা বলেছে, যে এখনো বানায়নি, অর্ধেক বাকি আছে। আসলে নাবিলা অনেকগুলো বানিয়েছে আগেই। আর ওই ক্যামেরাটা তখন ঘড়ির সাথে দেয়, যখন ব্যাগ ঘাটাঘাটি করতে নাবিলা বাধা দিতে গিয়ে লাগিয়ে দেয়। নাবিলা খেয়াল করলো ও পিছনে লোক আসছে। নাবিলা ও সবগুলোকে ভালো করে দেখে নিয়ে একটা বস্তিতে গিয়ে উঠলো। একটা ঘর ভাড়া নিল, নিয়ে ওতেই রুমের পিছনের দরজা দিয়ে নাবিলা পালিয়ে যায়, গিয়ে নিজের ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। নাবিলারা আগে ওইখানে থাকতো, বাট ওর আব্বুরা কোম্পানি খুলতে ঢাকা চলে যায়, তাই কিন্তু নাবিলা ওইখানে প্রতি সপ্তাহে আসতো। ওর সব কাজ কাম এখানে করে, ওর রুমে কেউ আসে না। উপরে একদম ছোট্ট একটা রুমে থাকে ও। নাবিলা ঘর খুলে যে ভিতরে যাবে তখনই, কি মা, তুমি চলে এসেছো? জি আঙ্কেল, এখন থেকে এখানেই থাকবো। তা থাকো, কিন্তু আমার ভাড়া দেওয়ার কথা ছিল যে, সেটাই তো পাঠাইলে না। ও সরি আঙ্কেল, মনে ছিল না। আচ্ছা, আপনার টাকা পরে মাসে দিয়ে দিবনি। আচ্ছা। বাড়িওয়ালা চলে গেল। নাবিলা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ফ্রিজে দেখতে লাগলো কিছু আছে কিনা। একটা ডিম ভিতর থেকে বের করে অমলেট করে খেয়ে কম্পিউটার ঘাটাঘাটি করতে লাগলো। 1 সপ্তাহ আগে একটা কোম্পানি টার্গেট করেছিল, আজ অনেক চেষ্টা করে সেই দিন হ্যাক করতে পারে নাই, তাই আজ আবার বসলো সেই কোম্পানি হ্যাক করে ছাড়বে। নাবিলা জিদ ধরেছে। নাবিলা ভাবতে থাকলো, নাবিলা আর একবার পাসওয়ার্ড দিতে পারবো কি করা যায়। ও হ্যাঁ, দেখতে হবে ও কাকে বেশি ভালোবাসে। এই তাই গুগলে সার্চ দিল। ওই কোম্পানির মালিকের আইডি ঘাটাঘাটি করে একটা জায়গায় গিয়ে চোখ আটকে গেল। মালিকের একটা কুকুর আছে, ওর নাম জনি। দিয়ে নাবিলা ভাবতে লাগলো, তার মানে কি ইউইউভি এটার অর্থ হয়েছে? নাবিলা একটা খাতা নিয়ে লিখতে লাগলো। অনেক চেষ্টা করার পর একটা শব্দ মিলো। এইটাকে যদি 4টা শব্দ ভাগ করা যায়, ইয়ো, আই, ইভল, ওঞ্জ। ওয়ো মিলে না, তাহলে ইয়ো মেলে না। ইয়ো, হ্যাঁ, এইটা মিলল, কিন্তু আইতে কি হবে? এইটা কোনো নাম নাকি? কোনো শব্দ নাকি? ইভল কই হতে পারে? ভ ওয়েল, না হয় না। ইউ আই ভোল, না হয় না। তাহলে লাভ দিলে কেমন হয়? আর এই লাস্টেরটা জনি। ও সেট, এত সহজ ছিল আর আমি শুধু এত সময় নষ্ট করলাম। ইউ আই লাভ জনি সাজিয়ে লিখলে হবে আই লাভ ইউ জুনি। নাবিলা এত ভাবে ভাবে শেষে পাসওয়ার্ডটা দিল আর বলতে লাগলো, আল্লাহ আল্লাহ, আইডিটা যেন খুলে, আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে নাবিলা চোখ খুলে দেখে হয় নাই, মন খারাপ করে বলল, দুর্বল হলো না। কথাটা বলে নাবিলা কম্পিউটার একটা থাপ্পড় দিল, দিয়ে উঠে গিয়ে ফোন ঘাটাঘাটি করতে লাগলো। ফোনে একটা মোবাইল হ্যাক করেছে, সেই মোবাইল ফোন আসলো। নাবিলা রিসিভ করলো না। কিছুক্ষণ পর ওই মানুষটা ফোন ধরলো। নাবিলা শুনতে পড়লো মানুষটার ব্যাংকে 80 লক্ষ টাকা রাখছে, সেইখান থেকে তার মেয়ে 20 লাখ টাকা নিবে, তাই সে পাসওয়ার্ড দিল। নাবিলার সাথে সাথে পাসওয়ার্ড নোট করে ফোনটা রেখে দিয়ে নাচতে লাগলো। উফ, কাজ হয়ে গেছে। কিন্তু সামান্য 80 লাখ টাকা দিয়ে কি হবে? তোর তাও তো 80 লাখ টাকা পাচ্ছি। নাবিলা যাই কম্পিউটারের কাছে গিয়ে সার্চ করতে যাবে, তখনই নাবিলা দেখে ওই কোম্পানির সকল তথ্য সামনে চলে এসেছে। কাজে সফল হয়েছে। নাবিলা খুশিতে আত্মহারা হয়ে যায়। তার মানে তখন থাপ্পড় দেওয়াতে চালুতে মাপ চাপ লাগে, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। এত সুখে আমি কোথায় রাখবো? নাবিলা খুশিতে গান গাওয়া শুরু করে দিয়েছে। গান গাওয়া বাদ দিয়ে সব কিছু দেখতে লাগলো।
দেখতে পেয়ে ওই কোম্পানির সব 2 নম্বর কাজ করা সব তথ্য নিজের কম্পিউটার আর ঘড়িতে রেখে দিল আর ফোন দিয়ে ব্ল্যাকমেইল করতে লাগলো। এইভাবে নাবিলা 1 বছর চলে গেল। সবাইকে ব্ল্যাকমেইল করে আজ নাবিলা বিজনেসম্যান সাথে সিলেটের মেজরডং হয়ে গেছে। নাবিলার একটা কোম্পানি খুলেছে। আজ নাবিলার প্রথম বড় ডিল করতে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। যাওয়ার সময় নাবিলা ওর দাদিমা মা বাবার ছবিতে চুমু দিয়ে বলতে লাগলো, আব্বু আম্মু দাদিমা, আজ আমি বড় একটা ডিল করতে যাচ্ছি, দোয়া করো আমি যেন ডিলটা নিতে পারি। মুয়া। কথাগুলো বলে নাবিলা নিচে চলে আসলো। কাজের বুয়াগুলো বলল, ম্যাম, খাওয়া দাওয়া করবেন না? না, এখন কিছু খাবো না, আমার হাতে সময় নেই। আচ্ছা আমি যাচ্ছি, বাসা থেকো। আচ্ছা ম্যাম। নাবিলা ড্রাইভারকে গাড়ির চাবি দিয়ে বলল, ম্যাম আমি যাব না। হুম, আজ তোমার ছুটি, আমি একাই যাব। কিন্তু ম্যাম। কেন ম্যাম নাই? আজ তোমার ছুটি, যাও। ধন্যবাদ ম্যাম। থাক, ধন্যবাদ দিতে হবে না, আমি এখন যাই। কথাগুলো বলে নাবিলা নিজেই গাড়ি নিয়ে চলে গেল। মাঝপথে গিয়ে নাবিলা দেখতে পেল একটা ভদ্রলোকের ব্যাগ নিয়ে টানাটানি করছে। নাবিলা দেরি না করে গাড়ি থামিয়ে ব্যাগটা ধরে টান দিয়ে মুখোশ পরা মানুষগুলোকে মারতে লাগলো। একজন তো নাবিলা ঘুষি দিতে যাবে, তখনই নাবিলা একটা লাথি দিয়ে রডের উপর ফেলে দিল। আরেকটা ছুরি দিয়ে নাবিলাকে আঘাত করলো। নাবিলা ওইদিকে খেয়াল নাই ওর যে হাতে ছুরি লেগেছে। মুখোশ পরা মানুষগুলো রক্ত দেখে দৌড়ে পালিয়ে গেল। আপনি ঠিক আছেন তো? জি, আপনার তো অনেকখানি হাত কেটে গেছে, একটু বসেন। এইটুকুতে কিচ্ছু হবে না। আচ্ছা আপনি তাহলে এখন যেতে পারেন, আমি আসছি। এখন আমাকে চলে যেতে হবে, আমার মিটিং আছে। আচ্ছা বাই, ভালো থাকবেন। নাবিলা মানুষটাকে কিছু বলতে না দিয়ে গাড়িতে উঠে চলে আসলো। অফিসের সামনে এসেছে, দেখে ওর ঋতু গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওর সামনে ঠেকিয়ে বলল, ঋতু ভেতরে এসেছো? বসো তাড়াতাড়ি করে। ঋতু গিয়ে সামনে বসলো। সামনে বসে নাবিলার হাতের দিকে চোখ যেতে ঋতু চিৎকার করে বলে উঠল, ম্যাম, আপনার হাতে রক্ত। ও কিছু না, একটু ছুঁড়ে গেছে। ম্যাম, ফার্স্ট এড বক্স আছে এখানে, দেন তো। কেন বলো তো? কোথায় রাখছেন? পেছনে। ঋতু সিট কাত করে পিছনে গিয়ে ফার্স্ট এড নিয়ে এসেছে। নাবিলার হাতে স্যাভলন লাগিয়ে মুছতে লাগলো, মুছে ব্যান্ডেজ করে দিল। নাবিলা মুচকি মুচকি হাসতে লাগলো। মুচকি মুচকি হাসতে থেকে ঋতু রাগী লুক নিয়ে বলল, কি হলো, আপনি হাসছেন কেন? না, এমন আসলে তোমাকে দেখলে মনে হয় তুমি আমার প্রিয় না, আমার বড় বোন। খালি সব সময় শাসন করো। আমি আপনার প্রিয় না, আপনার বোন, বুঝতে পারছেন? এখন থেকে আমার কথা মতো চলবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, না হলে আপনার খবর আছে, বলে দিলাম। নাবিলা ঋতুর কথাগুলো শুনছে আর হাসতে লাগলো। নাবিলা সবার উপরে রাগ দেখালে ঋতু উপরে কেন জানি দেখাতে পারে না। মনে হয় ঋতু ওর নিজের বোন, সবসময় নাবিলাকে শাসন করে, একটু কিছু হলে বকাঝোকা করে। ওকে ঠিক আছে, এখন নামেন, এসে গেছি। ঋতু তাকিয়ে দেখে এসেছে গেছে। ঋতু নেমে নাবিলার জন্য অপেক্ষা করতে লাগলো। নাবিলা গাড়িটা পার্ক করে ঋতুকে নিয়ে গিয়ে ফাইলগুলো নিয়ে মিটিং রুমে চলে গেল। সরি, আমার দেরি হয়ে গেল, আসতে পারি স্যার? স্যার সামনে তাকিয়ে দেখে রাস্তার সেই মেয়েটা যে ওনাকে বাঁচিয়েছিল। নাবিলা একটু একটু ওনাকে দেখে অবাক হলো না, শুধু অবাক হওয়ার নাটক করলো। জি আছেন ভেতরে। ধন্যবাদ। নাবিলা ভিতরে এসেছে, বসলো। অফিসার মিটিং শুরু করে দিল। সবাই তাকে প্রজেক্ট দেখাতে লাগলো। এখন নাবিলার পালা। নাবিলার প্রজেক্ট ভালো করে বুঝিয়ে বললে নাবিলার প্রজেক্ট দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। গুড প্রজেক্ট, আপনাদের কাজটা দিলাম, অভিনন্দন। ধন্যবাদ স্যার। সবাই নাবিলাকে অভিনন্দন জানালো। মিটিং শেষ করে যে বাইরে গিয়ে ঋতুকে বলছিল, তখন পিছন থেকে অফিসার এসেছে বসলো। তখন তো সময় দিলেন না ধন্যবাদ জানানোর, এখন বলছি ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না, এটা আমাদের কর্তব্য ছিল স্যার। আপনি যেমন সুন্দর কথা বলেন, মনে অনেক ফ্রেশ, তেমন আপনার কল্পনাধন্যা অনেক ভালো।
আচ্ছা যাই হোক, আমি এখন আসছি, কখনো দরকার পড়লে আমাকে বলেন। আমি আসছি, আর এইটা আমার কার্ড। ধন্যবাদ স্যার। অফিসার চলে গেল। নাবিলা ঋতুকে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। বসে ঋতু বলল, ম্যাম, আপনি কি স্যারকে চিনতেন নাকি? না, তেমন চিনি না। আজ অফিসে যাও সময় ওনাকে একটু মানুষ থেকে বাঁচিয়েছিলাম আর কি, সেখান থেকে হাত ছুড়ে গেছে। কি, আপনি ছেলেদের সাথে মারপিট করেন নাকি? মনে হয় হ্যাঁ। কথাটা বলে হাসতে লাগলো। ঋতু রাগী কণ্ঠে বলল, হাত একটু ছুঁড়ে না গিয়ে বড় অ্যাক্সিডেন্ট হলে কি হতো? কিছুই হতো না, আমি মারা গেলে এখানার মানুষ নাই। আসলে কি আপনার কেউ নেই? জানি না, বাদ দিন তো। আপনাকে দেখে না অনেক কিছু বোঝা যায় না। অনেক চাপা ধরনের মানুষ আপনি। আমি আমার আম্মুকে আপনার কথা বলছি, আম্মু আপনাকে দেখতে চাইছে। কি আমার কথা বলছেন মানে? হুম। কি বলছেন? আমি একটা খারাপ মেয়ে, তাই না? প্লিজ ম্যাম, বাজে কথা বলবেন না। ওকে, বলবো না, রাগ করেন না। আন্টিকে আমার বাসায় একদিন নিয়ে আসেন। আপনাকে যেতে বলছে। ও সরি, আপনি তো বড় লোক, আমার বাড়িতে কিভাবে যাবেন? প্লিজ বাজে কথা বলবেন না। ওকে, আমি যাব। বলেন কবে যেতে হবে? যেদিন আপনার ভালো লাগে সেই দিন আসতে পারেন। হাসেন কেন? এমনি। আচ্ছা একটা কথা, অফিসের ভিতরে গিয়ে এমন ভাব করব যে আমাদের ডিলটা হয়নি, সবাইকে বোকা বানাবো, কি বলেন? হুম, আইডিয়াটা ভালো। চলেন নামেন। ঋতু নামলো। নাবিলা নামে অফিসে ভিতরে গেল। সবাই নাবিলাকে দেখে দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। সবাই জিজ্ঞেস করলো। ম্যাম, আমাদের ডিলটা কি হয়েছে? নাবিলা মন খারাপ করে থাকলো। ঋতুকে বলল। ঋতু মন খারাপ করে থাকলো। তাহলে কি ডিলটা হয় নাই? নাবিলা আর ঋতু উম, যখন দেখলো সবাই মন খারাপ করে চলে যাচ্ছে, নাবিলা আর ঋতু হেসে উঠলো। সবাই পিছনের দিকে তাকিয়ে দেখে নাবিলা আর ঋতু হাসছে। ওরা বুঝতে পারলো ডিলটা পাইছে। ম্যাম, তাহলে কি পাইছি আমরা? হুম, আমরা পেয়ে গেছি। সবাই শুনে অভিনন্দন করতে লাগলো। ম্যাম, তাহলে পাঠ দেবে না? হুম, বাট আমি ভাবছি কাজটা শেষ করে একেবারে দিব। আর 7 দিন ছুটি দিচ্ছি, যার যার ফ্যামিলি সবার সাথে একটু সময় থাকতে পারেন জানো। নাবিলার কথা শুনে সবাই খুশি হয়ে বলল, ধন্যবাদ ম্যাম। ইটস ওকে। আচ্ছা যাই হোক, আজ এখানেই ছুটি। আমি এখন আসছি। ঋতু, আপনি সব দেখে ছুটি দিয়ে দিন। ওকে ম্যাম। নাবিলা বের হয়ে গিয়ে গাড়ি নিয়ে সোজা ওর গোপন আস্তানাতে গেল। সবাই নাবিলাকে দেখে সালাম করতে লাগলো। নাবিলা মাহি, রবি, সাকির কাছে গেল। নাবিলাকে দেখে বলল, ম্যাম, ডিল হয়েছে কি? হুম, হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। ম্যাম, আপনার হাতে কি খুব জোড়া লাগছে, তাই না ম্যাম? ওইখানে এমন পরিস্থিতি ছিল যে জোরে দিয়ে ফেলছি। প্লিজ মাফ করে দিয়েন। আরে না, ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। আচ্ছা যাই হোক, শোনো, এই নাও তোমাদের এই মাসের টাকা আর কিছু বোনাস। ধন্যবাদ ম্যাম। থাক, ধন্যবাদ দেওয়া লাগবে না। আর এই টাকাগুলো ওইখানে দিয়ে আসো। ম্যাম, বাচ্চারা সবাই আপনাকে যেতে বলছে। ওদের একটু বুঝিয়ে বলো আমি একটু বিজি আছি, তাই ওদের সাথে দেখা করতে পারছি না। আচ্ছা ম্যাম, গৌরব কি করবেন? শেষ করে দাও, ওকে বাঁচিয়ে রেখে লাভ নাই। আমি শিকদার সব কিছু পেয়ে গেছি, আমিও জানি ও কোথায় আছে। কোথায় ম্যাম? পরে বললো। আচ্ছা শোনো, আমি কিছুদিনের জন্য ঢাকা যাব। কথাটা শেষ করতে না করতে নাবিলা রবির কাছ থেকে পিস্তলটা বের করে গুলি চালিয়ে দিল। মাহি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে দেখে ওকে মারে না। পিছনে তাকিয়ে দেখে দরজার পাশে রাবি গুলি লেগে শুয়ে আছে, কপাল বয়ে রক্ত পড়ছে। ম্যাম, ওকে কেন মারলেন? ও বিশ্বাসঘাতক। কি করে ম্যাম? ও আমাদের কথা পাচার করে। ও এখানে কান পেতে শুনে শিকদারকে বলে যায় ওর লাশটা পুকুরে ফেলে দিয়েছো। আমার মাগুর মাছগুলো অনেক দিন ধরে মানুষের মাংস খায় না। আমি এখন আসছি। ঠিক আছে ম্যাম। নাবিলা বের হয়ে গেল। নাবিলা গোপন আস্তাতে ক্যামেরা সেট করে রাখছে, সেটা কেউ জানে না। নাবিলা যে একজন হ্যাকার সেইটাও কেউ জানে না। সবার ফোন হ্যাক করে রেখেছে নাবিলা। ওর সব কলিগদের, অফিসের এইখানে সবার কখন কি করছে সব জানে। নাবিলা গতকাল দেখেছে ও শিকদারের সাথে কথা বলছে। প্রথম প্রথম গুরুত্ব দেয় নাই, পরে আস্তে আস্তে দেখলো না, ওর সব কথা বলে দেয়। তাই আজ শেষ করে দিল। আর শুরু হলো শিকদারের চেলা। নাবিলা
ওকে ধরে রেখেছে শুধু শিকদারকে ধরার জন্য। নাবিলা বাসায় গিয়ে দেখে দরজা খোলা। নাবিলা বুঝতে পারলো না কি ব্যাপার, দরজা খোলা কেন। নাবিলা আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখে একটা ছেলে বসে আছে সোফায়, আর রোজিনা দাঁড়িয়ে চা বিস্কুট দিচ্ছে। নাবিলা যত কাছে যাচ্ছে নাবিলার বুকের ভিতর ধুক ধুক করতে লাগলো। নাবিলা বুঝতে পারলো না কেন এমন হয়েছে। নাবিলা আর একটু এগোতে যাবে তখন পিছন থেকে রহিমা ভুয়া বলে উঠল, ম্যাম আপনি চলে এসেছেন? নাবিলা পিছনে তাকিয়ে বলল, হুম। নাবিলা কণ্ঠ পেয়ে ছেলেটা ঘুরে তাকালো। তাকে দেখে পায়ের নিচ থেকে মুখে দেখতে গিয়ে দেখে নাবিলা। নাবিলাও ছেলেটাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটা বসা থেকে উঠে এসেছে, নাবিলাকে জড়িয়ে ধরে বলল, নাবিলা, তুমি এখানে? তুমি জানো তোমাকে আমি 1 বছর ধরে কত খুঁজেছি। তোমার বাড়িতে এত সমস্যা হয়েছে, আমাকে বলতে পারো নাই? আমি তোমার পাশে থাকতাম না বুঝি? ওইভাবে শহর ছেড়ে চলে আসবে? নাবিলাকে আদিত্য জড়িয়ে ধরাতে কেঁপে উঠল। নাবিলার আদিত্যর কথাগুলো শুনে চোখের পানি বের হতে লাগলো। নাবিলা আদিত্যকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি বলতাম তোমাকে বলো? এইটা বলতাম যে আমি আমার আব্বুর উপরে রাগ করে চলে এসেছি, সৎ মায়ের সাথে ঝগড়া করে চলে এসেছি নাকি? তুমি কি কখনো পিছনে ঘুরে দেখেছো তোমার আব্বু তোমাকে মেরে সুখে ছিল? একবার কি পিছনে ঘুরে দেখেছো পরে কি হয়েছে? তুমি শুধু নিজের কথা ভাবছো। নিজে তো সৎ মার হাত থেকে বেঁচে গেলে। একবার কি ভেবে দেখেছো তোমার আব্বু দাদিমার সাথে ও কি করতে পারে? তুমি কি জানো তুমি চলে আসার পর তোমার আব্বু দাদিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? তোমার দাদিমা তোমার আব্বু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। কি বললে? আব্বু দাদিমাকে বের করে দিয়েছে মানে? ওর এত বড় সাহস যে আমার আব্বু দাদিমাকে বাড়ি থেকে বের করে? ওকে তো আমি... রাগ বাদ দাও তো। আমার আব্বু দাদিমা এখন কোথায় আছে? আগে তো আমার কাছে ছিল, বাট এখন... কি এখন? পরে বলবো, এখন মাথা ঠান্ডা করো। যাও ফ্রেশ হয়ে নাও, তারপর বলি। আচ্ছা, ভুয়া ওকে খেতে দিয়েছো? জি ম্যাম, ওনাকে চা বিস্কিট দিয়েছিলাম। আপনি কি ওনাকে চেনেন ম্যাম? হুম। আচ্ছা শোনো, আমার খুব ক্ষুধা লাগছে, তুমি আমাদের জন্য খাবার বারো। আচ্ছা ম্যাম। তুমিও যাও ফ্রেশ হয়ে খেতে বসো। না, আমি খাবো না। ভাত খাইছো কি? আদিত্য কিছু বলল না, নিচের দিকে তাকিয়ে থাকলো। নাবিলা বুঝে গেল আদিত্য কিছু খায় নাই। আমি কোনো কথা শুনতে চাই না, এখনই ফ্রেশ হয়ে খেতে আসো। রহিমা, তুমি স্যারকে গেস্ট রুমে নিয়ে যাও। আচ্ছা ম্যাম। স্যার আপনি আমার সাথে আসেন। নাবিলা নিজের রুমে চলে গেল। আদিত্য বুয়ার পিছন পিছন গেল, গিয়ে ফ্রেশ হয়ে নিল। নাবিলা ফ্রেশ হয়ে পিঙ্ক কালারের একটা টি শার্ট পরলো, পরে নিচে চলে আসলো। আদিত্য সোফায় বসে আছে। নাবিলার দিকে চোখ যেতেই আদিত্যর চোখ আটকে যায়। আদিত্য ভাবতে লাগলো, বাহ, নাবিলা আগের থেকে আরো সুন্দরী হয়েছে। আগেই পুরো ক্লাসে ছেলেদের মাথা খারাপ হয়ে যেত, এখন যদি নাবিলাকে দেখে পাগল হয়ে যাবে একদম। আদিত্য কথাগুলো ভাবছিল, নাবিলা কখন ওর কাছে এসেছে খেয়াল করেনি। নাবিলা আদিত্যর সামনে হাত নাড়তে লাগলো। আদিত্য কিছুই বলছে না। আদিত্যর এই অবস্থা দেখে ভুয়ার হাসতে শুরু করে দেয়। নাবিলা রেগে গিয়ে আদিত্যকে হালকা ধাক্কা দিয়ে বলল, ওই আদিত্য, কি দেখো এইভাবে? আদিত্য নাবিলার ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসে। কি হয়েছে, ধাক্কা দিচ্ছ কেন? ওই এইভাবে কি দেখো? আগে আমাকে দেখো নাই নাকি? আদিত্য নাবিলার কথা শুনে লজ্জা পায়। লজ্জা মাখা মুখ নিয়ে বলল, না মানে আসলে তোমাকে অনেক দিন পরে দেখছি তো নিজেকে... কি নিজেকে? কিছু না। আচ্ছা চলো টেবিলে বসো। নাবিলা আর আদিত্য মিলে টেবিলে বসে খাবার খেতে লাগলো। নাবিলা এক লোকমা মুখে তুলতে যাবে, তখনই নাবিলা বলে উঠল, বুয়া, তোমরা খেয়েছো? জি ম্যাম, আমরা খেয়েছি। আপনি খান। নাবিলা আর আদিত্য খাওয়া শুরু করে দিল। আদিত্য খাওয়ার ফাঁকে নাবিলার দিকে তাকাচ্ছে। নাবিলা বিষয়টা খেয়াল করলো, তাই নাবিলা বলল, তা তুমি এখানে কি করো? চাকরির জন্য এসেছি। কিসের চাকরি আর আমার বাসায়? রফিক স্যার আমাকে পাঠিয়েছেন, বলেছে তুমি নাকি সরকারি চাকরি দাও, তাই তোমার কাছে পাঠিয়েছে। কিন্তু তুমি যে নীলা তা জানতাম না। ও আচ্ছা, হুম। আমার এখনকার নাম নীলা। আচ্ছা, তোমার ইঞ্জিনিয়ারের কি হলো? ভালো, কেন চাকরি পাই নেই তাই? কি? তুমি তো অনেক ভালো ছাত্র। তুমিও তো অনেক ভালো ছাত্র ছিলে, তাহলে? কি? কিছু না। আচ্ছা চিন্তা করো না, পেয়ে যাবে। এখন খাও তো। ও আব্বু আর দাদিমা কোথায় বলতে চাইছিলে? আসলে কথাটা যে কিভাবে বলবো।
আদিত্য কথাটা বলতে যাবে তখনই নাবিলার ফোনে কল আসে। নাবিলা তাকিয়ে দেখে মাহির ফোন দিয়েছে। নাবিলা ফোনটা ধরল। বললো কি জন্য ফোন দিয়েছো? ওই পাশে মাহি কাপা কাপা কণ্ঠে বলল, ম্যাম কথাটা যে কিভাবে বলবো, ম্যাম সর্বনাশ হয়ে গেছে। মানে বুঝলাম না, কি হয়েছে? ম্যাম আসলে কথাটা হলো, ম্যাম কি? ম্যাম গুরু পালিয়ে গেছে। কথা শুনে নাবিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নাবিলা রেগে গিয়ে টেবিলে একটা থাপ্পড় দিল। সাথে সাথে সব খাবার পড়ে গেল আদিত্যর উপর। নাবিলা রেগে আগুনের গোলার মতো চোখ দিয়ে বের হয়েছে। এমন মনে হয়েছে চোখ লাল টুকটুকে হয়ে গেছে। আদিত্য নাবিলার এই রকম রাগ দেখে অনেকটা ভয় পেয়ে গেল। বুয়ারা সবাই ভয় পেয়ে ফাঁকে চলে গেল। কিভাবে হলো? ম্যাম রূপালী ওকে খাবার দিতে গিয়েছিল, তখন ওকে মাথায় আঘাত করে চেয়ারের সাথে বেঁধে দিয়ে চলে যায়। কি? আমি এক্ষুনি আসছি। কথাটা বলে নাবিলা উপরে গিয়ে হাত ধুয়ে জ্যাকেট পরে নিয়ে বাইরে চলে এসেছে। বাইকটা বের করে নিয়ে যায়, বাইকে স্পিড চালাতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে গোপন আস্তানাতে চলে গেল। ভিতরে ঢুকে গর্জন করতে লাগলো। সবাই ছুটে আসে নাবিলার সামনে, এসে হাজির হয়। রূপালী এসেছে, কিছু বলতে যাবে রূপালীকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। রূপালী পেটে মারার কারণে রূপালী মাটিতে গড়াগড়ি খেতে লাগে। কেউ এগোবার সাহস পাচ্ছে না। নাবিলার ভয়ে মাহি সামনে আসতে নাবিলা মাহির গলা টিপে ধরে, উপরে তুলে দেয়। সত্যি করে বলো, কে ওকে সাহায্য করছস? ওখান থেকে সাহায্য না করলে ও একা বের হতে পারবে না। বল, কে সাহায্য করছস? কথাগুলো গর্জন করে বলতে লাগলো। মাহিকে ফেলে দিল। ম্যাম, আমরা সত্যিই জানি না ও কিভাবে পালালো, কিন্তু শাকিল স্যার আর রবি স্যার ওনার পেছনে পেছনে গেছে। নাবিলা রূপার কথা শুনে বলল, সবাই বের হও এখান থেকে, বের হও। গর্জন করে বলল। সবাই বের হলো। নাবিলা দরজা বন্ধ করে ঘড়ি দিয়ে ওকে ট্যাপ করলো। গুরু প্যান্টের পকেটের ভিতরে ছোট্ট বোতাম আছে, যেটাতে লোকেশনে ট্র্যাপ করতে পারবে। নাবিলা ট্র্যাপ করে। নাবিলা ট্যাপ করে বুঝতে পারলো ও রেল লাইনের দিকে যাচ্ছে। নাবিলা আর দেরি না করে ঘর থেকে বের হয়ে বাইকটা নিয়ে ফার্স্ট গিয়ার দিয়ে গাড়ি চালাতে লাগলো। 20 মিনিটের মধ্যে রেল লাইনের কাছে গেল। গিয়ে ধরে সাকিল আর রাবি বাইক আছে। নাবিলা আস্তে আস্তে গিয়ে একটা জায়গায় গিয়ে ঠেকে ধরলো। ধরে নাবিলা আবার পিছনে গাড়ি নিয়ে চলে গেল। 20 মিনিট পর রেল লাইনে আবারও আসলো। এসেছে, একটা টিকিট কাটলো। কেটে সিটটা দেখে কাটলো। ওর সাথে গুরু সাথে পড়ে। কাপল ভালো, গুরু পর টিকিট কাট। নাবিলা ট্রেনের ভিতরে গিয়ে নাবিলা আগে ঘড়ি দিয়ে সিসি ক্যামেরা বন্ধ করে দিল, দিয়ে বসলো। বোরখা পরে বসে আছে। নাবিলা কিছুক্ষণ পর দেখলো গুরু কার সাথে যেন ফোনে কথা বলতে বলতে ভিতরে চলে আসলো। এসেছে, গুরু বসলো নাবিলার সামনের সিটে। নাবিলার গুরু একটা কামরায় পড়েছে। নাবিলা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে খবরের কাগজ পড়তে লাগলো। গুরু ব্যাগটা রেখে গা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে থাকলো। নাবিলা তাও কিছু বলছে না, মনে মনে বলল, ভালো করে রেস্ট নে, এটাই তোর শেষ রেস্ট নেওয়া হবে। কুত্তার বাচ্চা, তুই কি ভাবছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেব? আমি যাকে একবার ধরি তাকে এত সহজে ছাড়ি না। নাবিলা কথাগুলো ভাবছিল, তার মধ্যে ট্রেনটা ছেড়ে দিল। নাবিলার সাথে সাথে ফোনের সিমটা ফোন থেকে বের করতে লাগলো। কি ব্যাপার ম্যাম, ফোনের সিম খুলছেন কেন? নাবিলা অন্যরকম কণ্ঠ নিয়ে বলল, জি ভাইজান, এই নাম্বারটা আমার দরকার নাই, তাই খুলছি। আমি কি খুলে দিব? না ধন্যবাদ, লাগবে না। কিছু দূর যাওয়ার পরে নাবিলা দেখতে পেল সামনে নদী। তাই নাবিলা ওর হাতের ঘড়িতে লাল বাটনে চাপ দিয়ে দিল। আর নদীর কাছে আসতে নাবিলা প্ল্যান করে নিল কিভাবে গুরুকে মারবে। নাবিলা যখনই দেখলো নদী এসে গেছে, তখনই নাবিলা সিমটা ঢিল দিয়ে ফেলে দিল। কি ব্যাপার, সিমটা ফেলে দিলেন কেন? মরা মানুষের সিম লাগে না, তাই ফেলে দিলাম। কি মানে? কি মারা মানুষ মানে? কে মারা গেছে? আমি মারা গেছি, তাই সিম ফেলে দিলাম। এখন তুই মরবি। কথাটা বলে নাবিলা লাথি দিয়ে গুরুকে একদম জাতিয়ে ধরে। বুকের উপর পা দিয়ে বলল, কিরে, কি ভাবছিলি আমি তোকে ছেড়ে দিব এত তাড়াতাড়ি? খুব সহজ আমার কাছ থেকে পালানো, তাই না? কে আপনি? আমাকে ছেড়ে দিন, আমার লাগছে কিন্তু।
নাবিলা শয়তানি হাসি দিয়ে মুখের মুখোশ খুলে বলল, চিনতে পারছোস আমাকে? কে আমি? ম্যাম আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে ছেড়ে দিব, তাও আবার শিকদারের লোককে? ম্যাম আমাকে ছেড়ে দিন, আমি আপনার হয়ে কাজ করব। তাই? আচ্ছা যা, ছেড়ে দিলাম, যা পালা। ওকে তাহলে বাঁচ। কথাটা বলে মাথায় গুলি চালিয়ে দিল। গুলির শব্দ হলো না, কারণ নাবিলার সব পিস্তলে কোনো শব্দ নাই, সব নিঃশব্দ বানিয়ে নিয়েছে। নাবিলা আরেকটা গুলি করে মাথার মধ্যে, এইভাবে 3টা গুলি চালিয়ে দিয়ে লাথি দিয়ে ফেলে দিল নদীর মধ্যে। গুরুর ব্যাগও ফেলে দিল, আর শয়তানের মতো হাসতে লাগলো নাবিলা। হঠাৎ মনে পড়ল, এই আমি কি করছি? এভাবে হাসলে কেউ বুঝে যায় নিজের রুমে গিয়ে বসে থাকি। নাবিলা পিস্তলটা ঢিল মেরে ফেলে দিল, দিয়ে নিজের কামরায় চলে গেল। গিয়ে নাবিলা আবার আগের মতো মুখোশ পরে নিল, নিয়ে ঘড়িতে সবুজ বাটনটা চাপ দিয়ে ক্যামেরা চালু করে ভাবতে লাগলো, শাকিল কিনা আমার সাথে বেইমানি করলো। ভাবতেও পারি নাই শাকিল আমার সাথে বেইমানি করবে। তাহলে চলেন দেখে আসি শাকিল কি করেছে। নাবিলা যখন রেল লাইনে গিয়ে দেখে শাকিল গুরুর সাথে কথা বলছিল, নাবিলা একটু কাছে গিয়ে শুনতে পেল ওদের কথা এমন ছিল। ধন্যবাদ আমাকে ওইখান থেকে ছাড়িয়ে দেওয়ার জন্য। আরে কি বলছেন কি? নিজেদের লোককে কি কেউ ধন্যবাদ দেয় নাকি? আপনি যার কাজ করেন আমিও তার কাজ করি। নীলার কাছে তো আমাকে সিকদার বস পাঠিয়েছে। আর হ্যাঁ, ওইখানে গিয়ে বসকে বলেন আমার এটা যেন বাড়িয়ে দেয়। টাকার উদ্দেশ্যে বলল। শাকিল গুরু হেসে বলল, আপনাকে চিন্তা করতে হবে না বস, কে আমি বলে দেব নে, আপনি শুধু নীলা ম্যামের সব তথ্য পাঠিয়ে দিন। সেটা বলে দিতে হবে না। আচ্ছা এইভাবে যে কথা বলছো, রবি যদি চলে আসে? আরে ও আসবে না, ওকে অনেক দূর পাঠিয়েছি, ওইদিকে খুঁজছে। বেচারা গাধার মতো আমাকে খুঁজেছে, আমি তো এইখানে 1 ঘন্টা পর চলে আসব, আমাকে সারাদিন খুঁজলেও পাবে না। আচ্ছা তুমি কখনো বসের সাথে কথা বলো নাই? বলছি, বাট বাইরে ফোন দিয়ে বলেছি, আমার ফোন দিয়ে কখনো করি নাই। কথাটা শুনে নাবিলা আরো অবাক হয়ে যায়। নাবিলা ওইখানে আর দেরি না করে পিছনে গিয়ে শাকিলের বাইকের সাথে নাবিলার বানানো বোমের থেকে এইটা একটু বেশি মারাত্মক টাঙ্কির খোলার উপরে চাটকিরের নিচে লাগানো, যাতে বাঁচার কোনো সম্ভাবনা না থাকে। আগুন যেন পুড়ে যায় ও। এইবার নিজের বাইকটা নিয়ে বাহির রাস্তায় গিয়ে চারিদিকে ভালো করে দেখলো কেউ দেখছে কিনা। নাবিলা খেয়াল করে দেখলো কেউ এই দিকে তেমন খেয়াল করছে না। নাবিলা ওর বাইকের ফুল স্পিডে চালিয়ে বাইকটা খাদের দিকে চালিয়ে দিয়ে নিচে লাফ দিয়ে নেমে পড়ে। নাবিলার জ্যাকেটটা খাদে ঢিল মেরে জ্যাকেটটা একটা ডালের সাথে বেজে গেল। নাবিলা যেটা চাইছিল, এখন নাবিলা ভালো করে দেখলো আঁচড়ে পড়া দাগ বোঝা যাচ্ছে কিনা। দেখে নাবিলা ছোট্ট একটা চাকু বের করে ওর হাত কেটে বাইকের দাগের মধ্যে থেকে রক্ত ফেলতে লাগলো, যাতে সবাই বুঝতে পারে আমি শুদ্ধ খাদের মধ্যে চলে গেছি। ওইখান থেকে 5 মিনিট হেঁটে গিয়ে একটা কলে গিয়ে হাত ভালো করে ধুয়ে রুমাল দিয়ে বাঁধলো। বেঁধে একটা মার্কেটে ভিতরে ঢুকে একটা বোরকা কিনলো। কিনে পরে একটা সিএনজি নিয়ে রেল লাইনে যায়। তারপর কি হলো তা তো জানতে পারছেন। নাবিলা বসে আছে, হঠাৎ করে ফোন বেজে উঠল। নাবিলা বুঝতে পারলো না কার ফোন বাজছে। নাবিলা তো সিম নাই, তাহলে কার ফোন বাজে? নাবিলা খুঁজতে গিয়ে দেখে উপর থেকে বাজছে। উপরে একটা মহিলা আছে, বয়স এই 50 হবে। মহিলাকে দেখে নাবিলা আর একটু ভয় পেয়ে গেল, কিন্তু মহিলাটার কথা শুনে বুঝলো উনি কিছু শুনতে পায়নি, ঘুমিয়েছিলেন। মহিলাটা ফোনে বলছিল। সেইটা শুনে নাবিলা নিজের বুকে থুতু দিয়ে মনে মনে ভাবলো, উফ বাঁচলাম, না হলে বেচারার প্রাণটা নিতে হতো। আমি আবার নিজে প্রমাণ রাখি না। নাবিলা কথাগুলো ভাবছিল, মহিলাটা নিচে এসেছে বলল। মহিলাটাকে দেখে মনে হয়েছে এখনো ঘুম ছাড়েনি। নাহলে নাবিলা মনে মনে ভাবতে লাগলো, বেচারি স্বামীর জন্য এত সুখের ঘুম হারাম করে দিল। মহিলাটা মিটি চোখ দিয়ে নাবিলার দিকে তাকিয়ে থাকলো।
আপনি কোন রেল লাইন থেকে উঠেছেন? জি, আমি সিলেট থেকে উঠেছি। আচ্ছা, ঘুমের ওষুধ খাইছি তো তাই আর খেয়াল করতে পারিনি। তোমার নাম কি মা? জি, আমার নাম নাবিলা। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তুমি কোথায় যাচ্ছ? জি, আমি ঢাকা যাচ্ছি। আপনি? আমিও ঢাকা যাচ্ছি। ও আচ্ছা। তুমি কি একাই নাকি সাথে কেউ আছে? মানে তোমার স্বামী? নাবিলা স্বামী কথাটা শুনে বিষম খেলো। কি হলো? বিষম খেলে কেন? না কিছু না, আমি একাই যাচ্ছি, আমার এখনো বিয়ে হয় নাই। ও আচ্ছা। মহিলাটা কিছুক্ষণ কি যেন ভাবে বলল, আমার ছেলে একজন পুলিশ অফিসার। জানো, আমার ছেলেটা না অনেক ভালো। শুধু ছেলের জন্য বলছি না, আমার ছেলের জন্য একটা পাত্র খুঁজছি। নাবিলা কথাটা শুনে মোটেও প্রস্তুত ছিল না। নাবিলা মনে ভাবলো, আরে কি আজব, আপনার ছেলে পুলিশ হোক বা মহালোক হোক, আমার কি তাতে? গাড়িতে একটা মেয়ে দেখলে নিজের বৌমা বানানোর ধান্দা করে, এটাও তাই করার চেষ্টা করছে। যত ইচ্ছে করতে থাক, আমি তো আর অন্য মেয়েদের মতো না যে আমাকে লোভ দেখাবে। নাবিলা মহিলাটার কথা শুনে শুধু শুনছে হ্যাঁ আর না বলছে। এইভাবে মহিলার সাথে কথা বলতে বলতে ঢাকা চলে আসলো। নাবিলা নেমে গেল স্টেশনে দিয়ে হাঁটছিল। নাবিলার বুকের ভিতর অন্যরকম অনুভূতি কাজ করছে। আজ 1 বছর পর নিজের শহরে এই অন্যরকম এক অনুভূতি। নাবিলা নিজের শহরে নিঃশ্বাস নিতে লাগলো আর ভাবছিল, উফ, এই মহিলার জন্য সারা রাত ঘুম হয় নাই, সারা রাত বক বক করে যাচ্ছে। যাই হোক, মহিলাটা কিন্তু অনেক মজার মানুষ আর সাদাসিধে, কোনো ঘোরপেচ নাই। এখন যে এমন মানুষ আছে, ওনাকে না দেখলে বিশ্বাস হতো না। নাবিলা কথাগুলো ভাবতে ভাবতে একটা ফুচকাওয়ালার কাছে চলে গেল। গিয়ে ফুচকার লোভ সামলাতে পারলো না। যতই কিং হোক, বিজনেসম্যান হোক, নাবিলা তো একটা নারী, কিভাবে ফুচকার লোভ সামলাবে? তার উপর পরিচিত দোকান। আর লোভ সামলাতে না পেরে ফুচকা কিনলো, কিনে খেতে লাগলো। হঠাৎ একটা কণ্ঠ পেয়ে নাবিলা পিছনে ঘুরে তাকিয়ে দেখে সাথী দৌড়ে এইদিকে আসছে। নাবিলা নিজেকে লুকানোর জন্য ফুচকাওয়ালাকে টাকা দিয়ে চলে যেতে নিল। তখনই জড়িয়ে ধরলো একটি ছোট্ট বাচ্চা আমার সামনে পালাচ্ছে। সাথী এসেছে, ছেলেটাকে ধরে নিয়ে গেল। নাবিলা অনেক খাইফাই, সাথীকে চিনতে পারে নাই। নাবিলা বুকে থুতু দেয়। উফ, বাঁচলাম, ও আমাকে চিনতে পারো নাই। হ্যাঁ, যাই তাড়াতাড়ি রিসেপশনে যাই। নাবিলা আসার আগে সব কিছু করে রেখেছে, কোথায় যেতে হবে। আর নাবিলাকে আজ এখানে আগে থেকে আসতে হতো, বাট এইভাবে যে আসবে সেইটা নাবিলা ভাবতে পারেনি। একদিকে নাবিলার ভালো হয়েছে, এক ঢিলে দুটো পাখি মারা যাবে। এক মিনিস্টারের থেকে টাকা নিতে পারবে, আর আরেক এই উদ্দেশ্যে নিজের শহরের মানুষজনকে দেখতেও পারবে, নিজের দাদিমা আব্বুকেও দেখতে পারবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন মিনিস্টারের থেকে কিসের টাকা? আসলে নাবিলা মিনিস্টারের ফোন, ল্যাপটপ হ্যাক করেছে। নাবিলার কাছে এখন মিনিস্টারের সব গোপন তথ্য আছে। নাবিলা যদি একবার তথ্যগুলো সবার সামনে প্রকাশ করে, তাহলে মিনিস্টারের পদও যাবে, আর তার সাথে নিজে কখনো কাউকে মুখ দেখাতে পারবে না। মিনিস্টার অনেক মেয়েকে নষ্ট করেছে চাকরির কথা বলে বলে, অনেক মেয়ের সম্মান নিয়েছে, এমনকি অনেক স্ত্রীকে তার স্বামীর চাকরি দেওয়ার কথা বলে সম্মান নিয়েছে। গরিবদের টাকা মেরে নিয়েছে। গরিবদের জন্য সরকার যা দেয় সব উনি হাতিয়ে নেন, এমনকি উনি নিজের দেশকে বিক্রি করার ধান্দায় আছে। এই জন্যে নাবিলা ওনাকে ব্ল্যাকমেল করে বলেছে যদি ওর কথা মতো না চলে তাহলে সব ফাঁস করে দেবে। ওনার আইডি হ্যাক করা, এজন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। নাবিলাকে দিন রাত না খেয়ে না ঘুমিয়ে ওনার ফোন আর ল্যাপটপ হ্যাক করেছে। নাবিলা রিসেপশনে গিয়ে, আমার একটা বুকিং ছিল নাবিলা চৌধুরীর নামে। একটু অপেক্ষা করেন, আমি চেক করে দিচ্ছি। কিছুক্ষণ চেক করে নাবিলাকে ঘরে চাবি দিল। নাবিলা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে খাটের উপরে কিছুক্ষণ বসে থাকে। রিসেপশনে গিয়ে একটা ফোন করলো। আমার টাকা লাগবে আর কিছু জামা কাপড় আর ল্যাপটপ আনবে, ওকে? আর হ্যাঁ, আমি এখানে থাকতে পারবো যত তাড়াতাড়ি আমার জন্য ভালো ঘর দেখেন। আর হ্যাঁ, একটা গাড়ি পাঠিয়ে দিয়েন, আমাকে বের হতে হবে। আচ্ছা, তুমি সব পেয়ে যাবে। নাবিলার কথাগুলো বলে চলে যায় রুমে। গিয়ে কিছুক্ষণ বসে থেকে শুয়ে শুয়ে ভাবতে লাগলো। উফ দাদিমা, আব্বু যে এখন কোথায়, আদিত্য থেকে জানলামও না।
কথাগুলো ভাবছিল তখনই দরজায় নক আসছিল। নাবিলা বুঝতে পারলো সবকিছু চলে এসেছে, গিয়ে দরজা খুলে দিল। মুখোশ পরা মানুষটা ভিতরে ঢুকে বলল, ম্যাম এইখানে সব আছে, আপনি যা যা চাইছিলেন। ধন্যবাদ। ও স্যারকে বলো আজকের মধ্যে আমার একটা রুম দেখতে, আমি এখানে থাকতে পারবো না। জি ম্যাম, সবাই আপনার জন্য রুম খুঁজছে। আরে হ্যাঁ ম্যাম, সন্ধ্যার দিকে মিটিং আছে, স্যার আপনাকে ডাকছে। ঠিক আছে, আমি পৌঁছে যাব। আর আমি এখন বের হব, আমার জন্য গাড়ি পাঠাতে বলেন। জি ম্যাম, গাড়ি রেডি আছে, আপনি বের হতে পারেন। আর এই নেন চাবি। মানুষটা চটে গেল। নাবিলা ড্রেস চেঞ্জ করে বের হলো। গাড়ি নিয়ে সারা শহর ঘুরতে লাগলো। হঠাৎ করে এক জায়গায় গিয়ে চোখ আটকে গেল নাবিলা দেখতে পেল শিকদারে লোকেরা সাথে ফজলু স্যার কথা বলছে। কি নিয়ে যেন নাবিলা শোনার চেষ্টা করলো, বাট পাচ্ছে না। তাই নাবিলা ঘরের ভিতর থেকে মৌমাছি বের করে পাঠিয়ে দিয়ে দেখতে লাগলো আর শুনতে লাগলো কি বলছে। তোমরা যে মেয়ের ছবি দেখালে ওটার নাম নাবিলা? কি নাবিলা মানে? না, আপনার কোথাও ভুল হয়েছে, এটা নীলা ম্যাম। না, আমার কোনো ভুল হচ্ছে না। ও আমার কলেজের ছাত্রী, আমি ওকে খুব ভালো করে চিনি। ওকে চিনতে আমার ভুল হবে না, আমি 100% গ্যারান্টি দিতে পারি। শিকদারের লোক শিকদারকে ফোন দিয়ে বলতে লাগলো, বস, ফজলু স্যারকে দেখলাম, উনি তো বলছে এটা নীলা ম্যাম না, নাবিলা। নাবিলা মানে ও? হ্যাঁ, আমার মনে পড়েছে। ও যখন আমাকে প্রথম পরিচয় দেয় তখন নাবিলা বলেছিল। আচ্ছা শোনো, ওনাকে বলো নাবিলার ফ্যামিলি কোথায় আছে। ঠিক আছে বস, আমি তাহলে রাখছি। কথাগুলো বলে ফোন কেটে দিল। নাবিলা শুধু শিকদারের লোকের কথা শুনে বুঝতে পারলো ওর ব্যাপারে কথা বলছে। আবার নাবিলা শুনতে পারলো, আচ্ছা ওনার বাড়ি কোথায় আর ওনার ফ্যামিলির খবর দিতে পারবেন? ওর বাড়িতে এখন ওর সৎ মামা থাকে, তাছাড়া আর কেউ থাকে না। আমি শুনতে পাইছিলাম নাবিলা যেদিন ঘর ছেড়ে চলে যায় সেদিনকে ওর আব্বু দাদিমাকে ঘর থেকে বের করে দেয়। ওর সৎমা, এখন নাকি ওর সৎমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটুকুই আমি জানি, আর কিছু জানি না। আচ্ছা। কথাগুলো বলে শিকদারের লোক চলে গেল। ফজলু স্যার নাবিলার সামনে দিয়ে চলে গেল। নাবিলা ফজলু স্যারকে ফলো করে সেই ফাঁক জায়গায় পেল। সাথে সাথে রোডের সাথে পিছে ফেললো। নাবিলা ফজলু স্যারকে খুন করে ওখান থেকে চলে গেল। গিয়ে নাবিলা জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে গেল। রাতও হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের মধ্যে নাবিলা আর একটু নিয়ে গিয়ে নদীর থেকে পানি নিয়ে এসেছে, ভালো করে গাড়ি ধুয়ে নিয়ে যে বের হতে আসবে, নাবিলা হঠাৎ করে কিছু মানুষের হাসি আর মেয়ে মানুষের চিৎকার শুনতে পেল। নাবিলা বুঝতে পারছে না কোথা থেকে আসছে। তাই নাবিলা গাড়িটা রোডের কাছে নিয়ে গিয়ে ফোনের আলো দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে বেশ কিছু দূর গিয়ে একটি পুরনো বাড়ি। নাবিলা আরো কাছে যেতে দেখে একটা মহিলাকে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। নাবিলা এক ডাল ভাঙে নিয়ে আস্তে আস্তে ওই বাড়ি দেওয়ালের কাছে লুকিয়ে দেখতে লাগলো কয়জন আছে এখানে। নাবিলা ভালো করে দেখলো এখানে দুজন লোক আছে। নাবিলা আরো দেখলো মহিলাকে চেয়ারে বেঁধে থাপ্পড় মারছে আর একটা পিচ্চি মেয়ে কাঁদছে। নাবিলার খুব রাগ হতে লাগলো। রাগ কন্ট্রোল করতে না পেরে সোজা গিয়ে একটাকে লাথি দিয়ে একটাকে ফেলে দিল, আরেকটাকে লাঠি দিয়ে বাড়ি মেরে ফেলে দিল। ছেলেগুলো তাকিয়ে দেখে একটা মেয়ে তাদেরকে মারছে। ছেলেগুলো উঠে, ওই কে তুই? আমাদের সাথে পাঙ্গা নিচ্ছিস না? আমি তোদের জম। নাবিলা ওদেরকে মারতে লাগলো, পেটে ঘুষি দিল, আরেকটা লাঠি দিয়ে বাড়ি দিল। ঘুষি দিয়ে যাকে ফেলে দেয় সেটা উঠে নাবিলার পিছন থেকে বাড়ি মারে। নাবিলা চিৎকার করে মাটিতে পড়ে যায়। নাবিলা চোখ খুলে রাখতে পারছিল না। তার উপরে আরেকটা বাড়ি মারে, যেটাতে নাবিলার অবস্থা খারাপ হতে লাগে। নাবিলা হাতে জোর পাচ্ছিল না। নাবিলা অনেক কষ্টে তার বিপদের ইঙ্গিত দিতে গিয়ে পারল না। তার আগে জ্ঞান হারিয়ে ফেলে। চেয়ারে বাঁধা মহিলার মুখ দেখা যায় না, চুল দিয়ে মুখ ঢেকে দিয়েছে আর উপরে মুখ বেঁধে রাখছে। কিছুই করতে পারছে না, শুধু কাঁদছে আর মনে মনে ভাবছে, কে এই মেয়ে আমাদের জন্য আজ নিজের এই অবস্থা করলো? হাল্লাও, তুমি মেয়েটার কিছু হতে দিও না, হাল্লাও। মানুষগুলো খিলখিল করে হাসতে লাগলো আর বলতে লাগলো, সালি এসেছিল হিরোগিরি দেখাতে, এখন বুঝ কেমন লাগে। আমাদের সাথে পাঙ্গা নিবি তাই না? কথাটা বলে নাবিলার হাতে পাড়া দেয়।
যেটাতে নাবিলার বিপদে ইঙ্গিত চলে যায় পুলিশের কাছে। এইটা ওরা বুঝতে পারে নাই। ওনারা নাবিলাকে আর ওই মহিলাকে আর পিচ্ছি মেয়েটাকে নিয়ে যায় ঘরে বন্ধ করার জন্য। নাবিলার চুলগুলো খোলা ছিল, যার কারণে নাবিলার আব্বুর মুখের উপরে নাবিলার চুল পড়ে। নাবিলার আব্বু চোখ খুলে দেখে একটা মেয়ে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। মেয়েটার মুখ ভালো করে দেখতে পেল না, মুখে চুল দিয়ে ঢাকা ছিল। নাবিলার আব্বু মনে মনে ভাবলো, কে এই মেয়ে? আমার কেন মনে হয়েছে এই মেয়েটা আমার কাছের কেউ? এই মেয়েটাকে কেন ধরে আনছো? হিরোগিরি দেখাতে এসেছিল তাই ধরে রাখছি। ওই কুত্তার বাচ্চা, ওই মেয়েটা কি দোষ করেছে? ওকে ছেড়ে দে বলছি। আপনার কথা মতো কাজ করতে হবে নাকি আমাদের? বেশি কথা বলে মার একটু মাটিতে পড়বে না, চুপ করে থাক। লোকগুলো যেই দরজা খুলে বাহিরে যেতে যাবে তখনই একটা লাথি খেয়ে মাটিতে পড়ে গেল। লোকটা দেখার জন্য উপরে তাকিয়ে দেখে পুলিশ বাহিনী চলে এসেছে। আদিত্য এদেরকে মেরে থানায় পাঠিয়ে দিল, আর নাবিলা আর ওর সৎ মা আব্বু দাদিমাকে নিয়ে বাড়িতে আসলো। নাবিলা চোখ খুলতে গিয়ে খুলতে পারছিল না, মাথায় ব্যথা পাচ্ছিল। তাও জোর করে চোখগুলো খুলে দেখে নাবিলা একটা রুমের মধ্যে শুয়ে আছে, আর মানুষের কথার ধ্বনি ওর কানে আসতে লাগলো। নাবিলা লাফ দিয়ে উঠে দেখে ওর চোখের সামনে আদিত্য, ওর দাদিমা, আব্বু, সৎমা। নাবিলাকে জ্ঞান ফিরতে দেখে সবাই খুশি হয়ে নাবিলাকে জড়িয়ে ধরে। দাদুভাই, তুমি এখন ঠিক আছো তো? অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। দাদিমা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি মা। তুই এইখানে কিভাবে গেলি? আব্বু, তোমরা এখানে কি করো? আর আদিত্য, তুমি তো সিলেটে ছিলে, এখানে কি করো? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমি বলছি মাথায় প্রেশার দিও না। আমি তোমাকে একবারে প্রথম থেকে বলছি, নাবিলা, আমি একজন পুলিশ অফিসার, আর আমি তোমার কাছে আমি চাকরির জন্য যাই নাই। আমি রফিক স্যারের কথায় যাই। স্যার বলেছিল তোমাকে হেল্প করতে চাইলে তুমি নেবে না, তাই আমাকে ছদ্মবেশী হিসাবে যেতে বলে। কিন্তু ওইখানে গিয়ে তোমার ছবি দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সিআইডি অফিসার নীলা তুমি। পরে স্যারকে ফোন দেই, স্যার আমাকে সব খুলে বলে তুমি শিকদারের থেকে সিআইডি অফিসারকে বাঁচাও। তারপর ওনারা তোমার ফাইনটির মানুষকে সাহায্য করা দেখে তোমাকে সিআইডির চাকরি দেয়। তুমি অনেক সাহসী পুরস্কার পাও। পরে তোমাকে একজন সিআইডি অফিসার বানাবে যদি তুমি শিকদারকে ধরতে পারো, মৃত্যু কিংবা জীবিত। ওর জন্য হাজার মানুষ নষ্ট হয়ে গেছে। শিকদার অনেক মানুষকে মেরে ফেলেছে, শুধুমাত্র প্রমাণের জন্য ওকে ধরতে পারে নাই। তাই স্যার তোমাকে সব দায়িত্ব দিয়েছে। আর আমি তোমার মৃত্যুর খবর শুনে কত ভয় পেয়েছিলাম জানো? আমাকে যদি রফিক স্যার না বলতো তাহলে আমার কি হতো? আমি যখন শুনতে পাচ্ছি তুমি বেঁচে আছো, সাথে সাথে হেলিকপ্টারে করে ঢাকাতে চলে আসি। আর সিলেট থেকে দেখি তুমি বিপদের ইঙ্গিত দিয়েছো, আমাকে রফিক সাহেব পাঠায়। আমরা সবাই সেইখানে গিয়ে পুরো কথা বলতে লাগলো। নাবিলা কথা শুনে অবাক হয়ে যায়। তাহলে ওরা সব মামার লোকজন ছিল আর তোমাদের ধরে রাখছিল? ওকে তো আমি কিছু করতে হবে না, পুলিশ ধরেছে ওনাদের সবাইকে। তা আমার প্রিয় বাবার বউ এইখানে কেন? আজ আপনাকে বাড়ি থেকে বের করে কেন দিল? আর আমার বাবার আপনি বা এইখানে কেন নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে? এত ভালোবাসা কই গেল? নাবিলার আব্বু কথা শুনে মাথা নিচু করে রাখলো। সৎমা নাবিলার পা ধরে কাঁদতে কাঁদতে বলল, নাবিলা মা, আমাকে ক্ষমা করে দে। আমার ভুল হয়ে গেছে। আমি তখন বুঝতে পারি নাই আমার ভাই আমার সংসারটা ভাঙতে চাইছে। ও তাই? আপনি কি ছোট খুকি নাকি যে বুঝতে পারেন নাই? আমার বা ছাড়েন। কথাটা বলে নাবিলা ও সৎমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে বলে, দাদিমা, তুমি আমার সাথে থাকলে চলে আসো। আর ওনাদের এখন বাড়ি ফিরে গেছে, এখন ওনারা নিজের বাড়ি গিয়ে থাকবেন। তুমি আমার সাথে আসবে নাকি ছেলেদের সাথে থাকবে? নাবিলা, আমি জানি দাদুভাই তোমার রাগ হওয়ার কথা, কিন্তু বিশ্বাস করো দাদুভাই, অনেক শাস্তি পেয়েছে ওরা। আর শাস্তি দিস না ওদের প্লিজ। আমি ওদের হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি। ছি ছি দাদিমা, এটা তুমি কি করছো? প্লিজ এইভাবে আমাকে পাপী বানিও না। যে হাত দিয়ে আমাকে বড় করেছো সেই হাত দিয়ে আজ ক্ষমা চেয়ে আমাকে ছোট করে দিও না দাদিমা। আমি তোকে ছোট করতে চাই না দাদুভাই, আমি আমার ছেলের হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ দাদিমা। আমাকে ক্ষমা করে দে মা। সেদিন আমার মাথা ঠিক ছিল না, রাগের বশে তোকে কয়েকটা থাপ্পড় দিয়েছিলাম।
তাই বলে তুই এভাবে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবি? আমায় ক্ষমা করে দে। নাবিলার আব্বু নাবিলার পায়ে হাত দিতে যাবে, তখনই নাবিলা ওর আব্বুর হাত ধরে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, তুমি কি আমার অভিমানটাও বোঝো না? আমি কি করে তোমাদের উপরে রাগ করে থাকবো আব্বু? আমি যে তোমারকে দাদিমাকে অনেক ভালোবাসি। আম্মু মারা যাওয়ার পর তুমি দাদিমা আমাকে বড় করেছো। আমি কি করে তোমাদের উপরে রাগ করে থাকবো বলো? আমাকে তোমরা ক্ষমা করে দাও আব্বু, আমার জন্য তোমাদের এত কষ্ট সহ্য করতে হয়েছে। নাবিলার আব্বু নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না মা, এটা আমাদের হওয়ার দরকার ছিল। আমাদের পাপের ফল আমরা পেয়ে গেছি, এতে তোর কোনো দোষ নেই। না আব্বু, কিসের পাপ? তোমরা কোনো পাপ করো নাই। নাবিলা আর ওর আব্বু জড়িয়ে ধরে কাঁদছিল। নাবিলা তাকিয়ে দেখে ওর সৎমা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। নাবিলার ও আব্বুকে ছাড়িয়ে দৌড়ে গিয়ে ওর সৎমাকে জড়িয়ে ধরে বলল, আম্মু কই যাও আমাকে ছেড়ে? নাবিলার মুখ থেকে আম্মু ডাক শুনে নাবিলার সৎমার বুকের ভিতরটা ভরে গেল। নাবিলার সৎমা খুশিতে জোরে কেঁদে দিল। নাবিলা ও সৎমাকে ঘুরিয়ে সামনের দিকে করিয়ে মুখ তুলে চোখ মুছে দিতে দিতে বলল, আম্মু আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এমনকি গায়েও হাত দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নাবিলার সৎমা নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না মা, এইভাবে বলিস না আমাকে। তুই ক্ষমা করে দে মা, আমি তোকে অনেক জ্বালাইছি মা, প্লিজ আমাকে ক্ষমা করে দে। ক্ষমা আমি করতে পারি একটা শর্তে। নাবিলার সৎমা ভয় পেয়ে গেল। কি শর্ত বল, আমি সব মানতে রাজি। আমার কপালে চুমু দাও, তাহলে ক্ষমা করে দিব। নাবিলার কথা শুনে সবাই হাসতে লাগলো, এমনকি নাবিলা খিলখিল করে হাসতে লাগলো। আদিত্য হাসা থামিয়ে দিয়ে হাঁ করে নাবিলার দিকে তাকিয়ে মনে মনে বলল, বাহ, এত সুন্দরভাবে কেউ হাসতে পারে! নাবিলাকে না দেখলে জানতাম না। নাবিলার কথা শুনে নাবিলার সৎমা নাবিলার সারা মুখে চুমু খেতে লাগলো আর কাঁদতে লাগলো। কি হলো, কাঁদছো কেন আম্মু? কই কাঁদছি, এটা তো আনন্দের কান্না। কি আনন্দের আবার কান্না আছে নাকি? আচ্ছা যাই হোক, আমাকে এখন বের হতে হবে। বের হবি মানে? কই যাবি? কাজ আছে আব্বু। কিসের কাজ? মিটিং অফ হয়েছে, আগামীকাল করো। এখন ঘুমাও তো। আর যদি হোটেলে যাইতেও চাও তাহলে শোনো, সবকিছু মিটে দিয়েছি, তোমাকে যেতে হবে না। আর স্যার জানে। না, আমাকে এইখানে থাকা যাবে না। আমি জানি, বাট নাবিলা, এখানে তোমার কোনো বিপদ হবে না, বুঝতে পারছো? আমার জন্য? আমি ভাবছিলাম আমি আমার ফ্যামিলির কথা ভাবছি। আমি চাই না আমার জন্য আমার বাবা মা দাদিমা তুমি বিপদে পড়ো। মানে কি? নাবিলা কিছু বলতে যাবে, তখনই নাবিলা আব্বু বলতে লাগলো, তোমাকে কোথাও যেতে দেব না, তুমি আমাদের সাথে থাকবে, যা হলে হবে। আব্বু, এখন তোমরা আমাকে চাইলে আটকে রাখতে পারবে না আব্বু। যখন আটকানোর কথা ছিল তখন আটকাও নাই আব্বু। নাবিলার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। নাবিলার কথা সবার মাথার উপর দিয়ে চলে যায়। আদিত্য ভাবতে লাগলো, এই কথার মানে কি? যখন আটকানোর কথা ছিল তখন আটকাই নেই, মানে কি? কেন আটকানো যাবে না? নাবিলা ওর আব্বুকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে মনে মনে বলতে লাগলো, আব্বু, আমি যে চাইলে আর তোমাদের কাছে ফিরতে পারবো না। আমি একজন বড় মাপের হ্যাকার কিং। আমার সাথে হাজার হাজার মানুষের শক্ততা আছে। আমার কখন কি হবে আমি নিজেও জানি না আব্বু। আমার যখন তখন মৃত্যুও হতে পারে আব্বু। আমি চাই না আমার জন্য তোমাদের কিছু হোক, তাই আমার যত তাড়াতাড়ি পারি আমি তোমাদের থেকে দূরে চলে যাব। জানো আব্বু, আমি কারো ক্ষতি করতে চাই নাই, কিন্তু এমন এমন মানুষ আছে যারা গরিবের জীবন নিয়ে খেলে। আমি তাদেরকেই শাস্তি দেই আব্বু। নাবিলা কথাগুলো মনে বলতে লাগলো আর চোখের পানি ফেলতে লাগলো। নাবিলা আব্বু টের পেল তার মেয়ে কাঁদছে। নাবিলার আব্বু নিজের থেকে নাবিলাকে ছাড়িয়ে নিয়ে বলল, কাঁদছিস কেন মা? কি হয়েছে তোর? বল বল না, কেন আমাদের সাথে থাকতে পারবি না? নাবিলা কথা ঘুরানোর জন্য বলল, দূর আব্বু, কাচ্ছি কি সাদে নাকি? আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমাকে এখন তুমি কিভাবে আটকাবে? আমার বিয়ে হলে কি তোমার কাছে থাকবো নাকি শ্বশুর বাড়ি যাবো? নাবিলার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। নাবিলার লজ্জা মাখা মুখ নিয়ে ওর আব্বুর বুকে মুখ লুকালো। নাবিলার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। ও আচ্ছা, এই ব্যাপার, তাই বল। আমি তো ভাবলাম কি না কি। তা আমার দাদুভাই তাহলে বিয়ের কথা বলবো? তা দাদুভাই কি কাউকে পছন্দ করে নাকি? হ্যাঁ। নাবিলার হ্যাঁ কথাটা শুনে আদিত্য মন খারাপ করলো।
করে নিচের দিকে তাকিয়ে রইল। কে সেই ছেলে আমাদের সাথে দেখা করা? হ্যাঁ, মানে নাই আব্বু, তোমরা যার সাথে বিয়ে দিবে আমি তাকেই চোখ বন্ধ করে বিয়ে করব। নাবিলার কথা শুনে আদিত্য মনে হয় প্রাণ ফিরে পেল। নাবিলার দাদিমা বলল, আমাদের পাত্র ঠিক করা আছে, এখন আপনারা দুজন যখন বলবেন আমরা তখন বিয়ে করিয়ে দেব। কথাটা শুনে নাবিলা অবাক হয়ে যায়। আদিত্য লজ্জা পেল। নাবিলা মনে মনে ভাবল, উফ, একটা থেকে বাঁচতে গিয়ে এখন আরেকটা ঝামেলায় পড়লাম। ধুর বাল, ভালোই লাগে না। কি আদিত্য, কি বলো, কবে বিয়ে দেব? আপনারা যেই দিন বলবেন সেই দিন। মানে কি সেই পাত্র আমাদের সামনে আসে? নাবিলা বুঝতে পারলো না। নাবিলা ঘড়ির দিকে তাকিয়ে দেখে মিনিস্টারের আসার সময় হয়ে গেছে। আচ্ছা, আমাকে এখন যেতে হবে, বাই বাই। নাবিলে কাউকে কথা বলার সুযোগ না দিয়ে তিনজনকে চুমু খেয়ে সামনে থেকে নাবিলার ব্যাগ আর ল্যাপটপটা নিয়ে বাইরে চলে আসলো। নাবিলা 10 মিনিট হাঁটার পর নাবিলা একটা রিক্সা নিয়ে ক্লাবে গেল। মুখোশ পরে নিল। ঢুকে দেখতে পেল মিনিস্টার বসে আছে, সাথে একটা ব্যাগ। নাবিলা ভালো করে তাকিয়ে দেখলো মিনিস্টারের লোক আছে, ইশারা করছে। নাবিলা ওইখান থেকে বের হয়ে নাবিলা লোকাল ফোন থেকে মিনিস্টারকে ফোন দিয়ে বলল, হ্যালো, আমি যেখানে বলছি সেইখানে টাকা দিয়ে চলে যান, না হলে কিন্তু। থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। আপনি বলেন, আমি পাঠিয়ে দিচ্ছি। 0193938 এই নাম্বারে টাকাগুলো পাঠিয়ে দিন। এটাই তো গরিবদের জন্য। যেটা বলছি সেটাই করেন। ওকে। নাবিলা ওইখান থেকে চলে আসলো। এসেছে নাবিলা সব ছদ্মবেশ ধরে নাবিলা সেই পুরনো বাড়িতে গেল। একটা ল্যাপটপ নিয়ে গিয়ে নাবিলা সেই বন্ধ ঘরে গিয়ে ঘড়িটা ঠিক করতে লাগলো। পাড়া দেওয়ার কারণে নাবিলার ঘড়ি একটু ডিস্টার্ব করছে, তাই ঘড়ি ঠিক করতে লাগলো। নাবিলা এখন একটা ঘড়িটা টাইট করতে হবে, না হলে সাপোর্ট পাবে না। নাবিলা টাইট পাওয়ার জন্য লোহার টুকরো খুঁজতে লাগলো। নাবিলা পেল না, ওইখানে শুধু প্লাস্টিকের জিনিস। নাবিলা বুঝতে পারছে না কি করবে। নাবিলা উপায় না পেয়ে খোয়ার আগা দিয়ে লাইট দেওয়ার চেষ্টা করলো। একটু আটকিয়েছে, কিন্তু অ্যাপ কাজ করছে, বাকিগুলো হয়েছে না। যাই হোক, কিছু তো কাজ করছে, পরে ভালো করে টাইট দিলেই হবে। এখন আগে দেখি টাকা পাইছো কিনা। নাবিলা ল্যাপটপ ভিতরে গিয়ে সব কিছু দেখতে লাগলো, বাট নিউটাকে প্রবলেম হয়েছে, ঠিক মতো কাজ করাতে পারছে না। অনেক কষ্টে নাবিলা কাজ শুরু করলো, সবকিছু সেট করে নিল। সারা রাত কাজ করে সকালে নাবিলা ঘুম আসলো। নাবিলা ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম ভেঙে দেখে অনেক বেলা হয়ে গেছে। নাবিলা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। নাবিলার ক্ষুধা লাগছে, ব্যাগ থেকে পানি বের করে খেয়ে নিল। নাবিলা বোরকাটা পরে মাটি খুদে ব্যাগ আর ওর জিনিসপত্র রেখে দিয়ে জঙ্গলের ভিতর থেকে বের হয়ে সোজা হোটেলে গিয়ে খাবার খেতে লাগলো। নাবিলা শুনতে পেল সবাই বলাবলি করছে, ফজলু স্যার অনেক ভালো মানুষ ছিল, কে যে তাকে এইভাবে মারলো। আমার তো মনে হয় ওনাকে কেউ খুন করেছে, পুলিশ যাই বলুক, আমার পুরো বিশ্বাস মেরে ফেলেছে। অন্য আরেকজন বলল, তুমি কি করে এত গ্যারান্টি দিচ্ছ যে ওনাকে মেরে ফেলেছে? দেখো, এত কথা বলে আমাদের লাভ নাই, পুলিশ ভালো জানে কে কি করেছে। নাবিলা মনে মনে বলতে লাগলো, ফজলু স্যার ভালো মানুষ, উনি যে কি সেটা আমি জানি। শিকদারের চামচাও একটা। আর আপনি ঠিকই বলছেন, আসলে ওকে কেউ মারছে, আর সে আর কেউ না, আমি। এইদিকে পুরো সিলেট ছড়িয়ে গেছে যে বিজনেসম্যান নীলা বাইক অ্যাক্সিডেন্টে করে মারা গেছে। পুলিশ তদন্ত করছে, আর এই খবরটা শিকদারের কানে যায়। ওরা সবাই নীলার মারা যাওয়ার কথা শুনে পার্টি দিচ্ছে আজ রাতে, কিন্তু শিকদার এখনো শিওর না যে নাবিলা মারা গেছে। শিকদারের মনের ভিতরে এখনো খুঁতখুঁতানি আছে। শিকদারকে এইভাবে ভাবতে দেখে শিকদারের লোক, কি হয়েছে বস, আজ খুশির দিন, কিন্তু আপনি খুশি না কেন? আমি খুশি হতে পারছি না ইয়ামুনি, আমার কেন জানি মনে হচ্ছে নীলা বেঁচে আছে। কিভাবে হয় বস, ও খাদে পড়ে গেছে, বেঁচে থাকার কোনো কথা না। আপনি জানেন তো, খাদে পড়লে কেউ এখন প্রয়োজন মতো বেঁচে আসে নাই। আমি জানি, একটা কথা ভাবছো কি, আমাদের লোক গুরু এখনো আসে নাই, এখন 12টা বেজে গেছে, সেই কখন রওনা দিয়েছে।
এখনো আসে নাই। এমনকি শাকিল মারা গেছে বাইকে, এইটা কেমন না? বস, শাকিল তো মারা গেছে ওর বাইকের ব্লাস্ট হওয়ার কারণে। এটাতে সন্দেহ করা কি আছে বস? এত ভাবেন না তো। আজকে তারে পার্টি, তাই মজা করে চিল, শুধু চিল। ওকে বস। শিকদার মুচকি হাসলো। শিকদারের লোক চলে গেল পার্টির আয়োজন করতে হবে, সেটার ব্যবস্থা করতে গেলে কিন্তু শিকদার এখনো ভেবে যাচ্ছে। আর এইদিকে নাবিলা দেখতে পেল এই রেস্টুরেন্টের ভিতরে শিকদারের লোক এসেছে, যেটা নাবিলাকে মারার চেষ্টা করছিল। নাবিলা অনেকটা ভয় পেয়ে যায়। নাবিলা ভালো করে মুখোশ পরে নিয়ে খেতে লাগলো। মুখোশের ভিতরে আর চোখে শিকদার লোকের দিকে তাকিয়ে দেখতে লাগলো। শিকদারের লোক কি বলছে সেইটা শোনার চেষ্টা করলো, কিন্তু পেল না। এখন ঘড়ি ব্যবহার করবে, কিন্তু সেই সফটওয়্যারটা বন্ধ হয়ে আছে। নাবিলা বসে থেকে খেতে লাগলো। ও চলে যাওয়ার পর নাবিলা রেস্টুরেন্টের রিসেপশনের কাছে গিয়ে বলল, ভাইয়া, ওই মানুষগুলো আপনাকে কি বলল? আর বিল কত হয়েছে? পার্টি আছে তাই আমাদের থেকে সবকিছু অর্ডার করেছে, আর বিল হয়েছে 1800 টাকা। কি এত টাকা? ভাই, আমার কাছে তো এত টাকা নাই, আমি পরে এসে দিয়ে যাব। কি টাকা নাই তাহলে এখানে খেতে এসছো কেন? আমার খুব ক্ষুধা লাগছিল তাই। আচ্ছা, আপনাদের তো খাবার ওনাদের কাছে পৌঁছাতে হবে, তাহলে আমি কাজ করে ছেড়ে দিব, তাহলেই তো হয়। ওকে, কিন্তু তুমি ঠিকমতো কাজ করতে পারবে তো? ভাইয়া। তাহলে 1টার দিকে ওদের সাথে চলে যাবে এখান থেকে। ওদের সাথে সবকিছু গুছিয়ে নাও, ওকে? আচ্ছা। লোকটা অর্বুকদের ডেকে নাবিলার সাথে পরিচয় করিয়ে দিল। নাবিলা ওদের সাথে সবকিছু গুছিয়ে নিল। তারপর কাজের ফাঁকে নাবিলা একটা দোকানে গিয়ে লাইট করা জিনিসটা কিনে নিয়ে জঙ্গলে গিয়ে যা যা লাগবে সব নিল। সবকিছু ঠিক করে নিল, ঘড়িটা টাইট করে দিয়ে নিল, সব প্যান্টের পকেটের মধ্যে নিল। সবকিছু ছোট ছোট জিনিস তাই পকেটে নিল, কিন্তু অনেক সাবধানে নিল, না হলে আবার বোম ব্লাস্ট হয়ে যেতে পারে। নাবিলা আবার ব্যাগটা মাটির ভিতরে রেখে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টের গাড়িতে গিয়ে বসলো। তুমি এতক্ষণ কই ছিলে? ওই তো একটু পানি খেতে গিয়েছিলাম। ও আচ্ছা। গাড়ি ছেড়ে দিল, শিকদারের গুডানে পৌঁছে গেল। গিয়ে নাবিলা ভালো করে দেখতে লাগলো, আর অডবুকের ড্রেস পরে নিল, বোরখাও পরে। সবাই নামলো। নাবিলা নেমে ওদের সাথে ঢুকে পড়লো, পরে সব কিছু গুছাতে লাগলো। নাবিলা কাজে ফাঁকে ফাঁকে ছোট বোমগুলো লাগিয়ে দিতে লাগলো, আর খুঁজতে লাগলো শিকদারকে। কোথাও খুঁজে পেল না। এই যাও, বিয়ার নিয়ে আসো আমাদের জন্য। নাবিলা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক দিল। নাবিলা গিয়ে বিয়ার নিয়ে বিয়ারের ভিতর ঘুমের ওষুধ মিশিয়ে দিল, ভালো করে ঝাঁকিয়ে ওদের দিতে লাগলো। নাবিলা এক এক করে সবাইকে সার্ভ করতে লাগলো। হঠাৎ নাবিলাকে একজন ডাক দিয়ে বলল, ওই মেয়ে, আরেকটা বিয়ারের বোতল নিয়ে আসো তো। নাবিলা বিয়ারের বোতল আনতে গেল। গিয়ে ও ভাবতে লাগলো, কি ব্যাপার, শিকদারকে তো দেখতে পারছি না, 5টা বেজে গেছে, এখনো তো ওকে দেখতে পারলাম না। আর 1 ঘন্টা পর ওরা সবাই ঘুমিয়ে পড়বে। এখন যদি ওকে না পাই তাহলে তো ওদের মারতে পারবো না। নাবিলা বিয়ারের বোতল দিল, এইটাতে কিছু মেশাতে পারলো না। নাবিলা ছেলেটাকে খেয়াল করলো, ও বিয়ার নিয়ে ফাঁকে চলে যাচ্ছে। নাবিলা ছেলেটাকে ফলো করতে লাগলো। অনেক দূর গিয়ে নাবিলা দেখতে লাগলো ছেলেটা ছোট্ট একটা গুহার মধ্যে গেল। দেখি মনে হয় এইটা বন্ধ পাথরে ঢাকা, কিন্তু ছেলেটা তো খুললো। নাবিলা ভাবতে লাগলো, তার মানে এখানেই শিকদার থাকতে পারে। তাই নাবিলা বোরখাটা খুলে হাতে মোজা পরে নিল, আর তারপর পায়ের বুটের মধ্যে চাকু রেখেছে। তাতে একটু মনে হয় পা কেটে গেছে, অনেক ধারালো, অনেক জ্বালা করছে। নাবিলা ভালো করে সব পরীক্ষা করে নিল, নিয়ে সব ঠিক আছে। তাই নাবিলা মুখোশ পরে নিল, নিয়ে নাবিলা আস্তে দেওয়ালের সাথে লেপ্টে আসতে লাগলো। অনেক পাহারাদার আছে, তাই নাবিলা একটা গাছের পিছনে দাঁড়ালো। আস্তে আস্তে সেই গাছের কার পাহারাদারকে চুরি দিয়ে আঘাত করলো, মুখ চেপে ধরে সেইটাকে টেনে গাছের পিছনে লুটিয়ে ফেললো। আস্তে আস্তে গিয়ে আরেকটার পিছনে থেকে ঘাড়ে আঘাত করলো, মুখ চেপে ধরে।
এইভাবে মারতে মারতে নাবিলা একেবারে শেষ পাহারাদারের কাছে গিয়ে ধরা খেলো। নাবিলাকে যেই বলতে যাবে সাথে সাথে নাবিলা ক্যারাটে মার দিয়ে হাত থেকে পিস্তলটা ফেলে দিয়ে নাকে ঘুষে দিল। মানুষটা নাবিলার পেটে লাথি দিয়ে ফেলে দিল। নাবিলা পেট ধরে চাকু বের করে মানুষটাকে পায়ে আঘাত করতে লাগলো। মানুষটা যেই বাঁশি শীষ দিতে যাবে সাথে সাথে নাবিলা মুখ দিয়ে চুরিটা ছুঁড়ে দিল আর বাঁশিটা পড়ে গেল, নাক কেটে গেল। মানুষটা চিৎকার করে উঠলো, মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। নাবিলা মানুষটার মুখ চেপে ধরে ঘাড়ে আঘাত করতে লাগলো। নাবিলা পাহারাদারকে টেনে নিয়ে গাছগুলোর পিছনে রেখে দড়ি দিয়ে বেঁধে মানুষগুলোকে গাছের উপরে ঝুলিয়ে দিল। দিয়ে আস্তে আস্তে গিয়ে ভিতরে ঢুকলো। ঢুকে দেখে শিকদার নেই আর কেউ নেই। নাবিলা অবাক হয়ে গেল। কি হলো? ছেলেটা কই গেল? নাবিলের কথাটা ভেবে যেই পিছনের দিকে ঘুরতে যাবে তখনই খেয়াল করলো নাবিলের মাথায় কিছু ঠেকিয়েছে। নাবিলা পিছনে ঘুরতে যাবে তখনই কেউ তার মুখে বাড়ি দিল। নাবিলা বাড়ি খেয়ে পড়ে যায় ফ্লোরে। নাবিলা সব কিছু আবসা আবসা দেখতে লাগলো। নাবিলা মুখে হাত দিয়ে দেখে রক্ত পড়ছে। কি বাবু, তোমাকে বললাম না নীলা ম্যাম মারা যায় না, দেখলে তো আমার কথা ঠিক হলো। কথাটা শুনে দুজন হাসতে লাগলো। বস, আপনার প্ল্যানটা কাজে লেগেছে কিন্তু। কি নীলা ম্যাম, আপনি কি ভাবছেন এখানে আপনি নিজের ইচ্ছায় এসেছেন? না গো ম্যাম, নিজের ইচ্ছায় আসেন নাই, বাট আমরা জানতাম আপনি আসবেন, বাট এইভাবে যে আসবেন সেটা বুঝতে পারি নাই। ওই তুই কিভাবে ভাবলি আমি তোর কথা বিশ্বাস করব? যে তুই মারা গেছস, যে প্রয়োজন তো তোর লাশ আমার কাছে না আসবে সেই প্রয়োজন আমি কখনো বিশ্বাস করব না, বুঝতে পারছস? নাবিলা খিলখিল করে হাসতে লাগলো। নাবিলার হাসা দেখে শিকদার আর বাবু অবাক হয়ে যায়। কি হলো, মারার ভয়ে কি পাগল হয়ে গেলি নাকি? পাগল তো হয়েছে, সেটা আমি না, তোরা কুত্তার বাচ্চা। তুই কি ভাবছস নীলাকে এত তাড়াতাড়ি মারবি? নীলাকে মারার জন্য তোকে আরেকবার জন্ম নিতে হবে। নাবিলার কথা শুনে শিকদার রেগে যায়। রেগে গিয়ে নাবিলার মুখে বাড়ি দেয়। পিস্তল দিয়ে নাবিলার ঠোঁট কেটে রক্ত বের হয়েছে। নাবিলা তারপর হাসছে খিলখিল করে। তুই হাসবি না, চুপ কর, একদম হাসবি না, তোর হাসি আমার সহ্য হয়েছে, হাসবি না, তুই চুপ কর বলছি। নাবিলা আরো জোরে জোরে হাসতে লাগলো। শিকদারের কানে হাত দিয়ে চিৎকার করে বলছে, বাবু ওকে হাসতে না করো, আমার সহ্য করতে পারছি না। কেন আমার এই হাসিটা চেনা চেনা লাগছে? নাবিলা আরো জোরে জোরে হাসতে লাগলো। শিকদার চোখ বন্ধ করে সে চিৎকার করতে যায়, তখনই নাবিলা চোখ টিপ দেয়। সাথে সাথে সারা রুমে ধোঁয়া ছেড়ে দেয়। ধোঁয়ার কারণে শিকদার কিছু দেখতে পারল না। শিকদারকে বাবু একটা লাথি দিয়ে ফেলে দিল, দিয়ে হাতে একটা রড দিয়ে বাড়ি মারলো। নাবিলা আর বাবু হাসতে লাগলো আর মারতে লাগলো শিকদারকে। আর বাবু বলল, কিরে, কিছু তোর মনে পড়লো জানোয়ার? বিশ্বাসঘাতক, আমার খেয়ে আমাকে মারছিস? কথাটা বলে শিকদার বাবুকে গলা টিপে ধরতে যাবে, তখনই নাবিলা শিকদারকে বিড়ির ছ্যাঁকা দিতে লাগলো। শিকদার চিৎকার করে উঠতে লাগলো আর বেডের দিকে ফেস দিল। ওর সারা শরীর ফাঁস দিয়ে লঙ্কার গুঁড়ো ওর শরীরে দিতে লাগলো। শিকদার চিৎকার করে লাগলো জ্বলতে, মাটিতে গড়াগড়ি খেতে লাগলো, হেল্প হেল্প বলে চিৎকার করতে লাগলো। নাবিলা ওর মুখের মধ্যে কাগজ দিল, সাথে কাপড় ঢুকিয়ে দিল। কি জানোয়ার, কিছু মনে পড়ছে কি? মনে না পড়লে আর একটা ডেমো দেখাই, অপেক্ষা কর। কারা তোমরা? বাবু আর নাবিলা আরো জোরে জোরে হাসতে লাগলো আর শিকদারের উপরে কেরোসিন তেল ঢেলে দিল। গিয়ে শিকদারকে ছুরি দিয়ে জিহ্বা কেটে দিল, চোখের মধ্যে আঘাত করলো। শিকদার ব্যথায় ছটপট করতে লাগলো। শিকদার পা ধরে আকুতি মিনতি করতে লাগলো। কাটা জিহ্বা নিয়ে কথার শব্দ বের হয়েছে না, শুধু বোবা মানুষের মতো আয়া করতে লাগলো। কিন্তু নাবিলা বুঝতে পারলো ও কি বলছে। চিন্তা করিস না, তো শেষ আশাটা পূরণ করব আমি। কে আর এই সিস্টারের মার তো শুধু তুই দিতে পারবি, আর কেউ দিতে পারবে না। নাবিলা শিকদারের হাত পাড়া দিয়ে ধরে থাকলো, গলায় পাড়া দিল। আরেকটা হাত বাবু পাড়া দিয়ে ধরলো। ধরে, কিরে শালা, কেমন লাগছে?
অনেক ভালো লাগছে তাই না? ঠিক ওই রকম লাগছে। আর তুই কতজনকে মারছস? তাহলে বুঝেক ওদের কেমন লাগছে। আপুকে শেষ করে দে এক্ষুনি। না না, এখন একটু ভালো করে কষ্টটা বুঝুক, তারপর না হয় একেবারে বিদায় দিব। শিকদার ব্যথায় ছটফট করতে লাগলো, চোখ থেকে অনবরত পানি বের হতে লাগলো। নাবিলা ঘড়ি দিয়ে তাকিয়ে দেখে 6টা বেজে গেছে, তার মানে সবাই চলে যাচ্ছে। তাই নাবিলা আর দেরি না করে শিকদারের হাত মোচড় দিয়ে ভেঙে ফেলে, দুটা পা ভেঙে ফেলে। নাবিলা হাতে আঙ্গুলগুলো একটা একটা কাটতে লাগলো। শিকদার ছটফট করতে লাগলো। ওই শালা, তুই এত নরস কেন? দেখছিস না কাজ করছি, একদম সোজা হয়ে থাক, নড়িস না তো। আমার কাজে অনেক অসুবিধা হয়েছে বাল, আমার কষ্টটা বোঝেই না, নড়িস না তো। আপু দাঁড়াও, শালাকে আমি ধরি, তাহলে তোমার কষ্ট হবে না। ধরো তো। আর হ্যাঁ, তোমার কোনো ইচ্ছে থাকলে পূরণ করে ফেলো। আপু, আমার একটা স্বপ্ন আছে। কি বললো? আপু, স্বপ্নটা হলো ওর দু চোখ দিয়ে মার্বেল বল বানিয়ে খেলতে ইচ্ছা করছে। বাবু লজ্জা মাখা মুখ নিয়ে কথাগুলো বলল। নাবিলা খিলখিল করে হেসে দিল, সাথে বাবু হেসে দিল। ওকে, তাহলে তুলে ফেলো। আর দেখো, আমার আবার দয়ার শরীর, তাই আমি পিছনের দিকে তাকাই, তুমি তোলো ওকে। ওকে ভাবি। বাবু চোখ তুলতে হাত আগাচ্ছে, যত শিকদারের মাথা দিয়ে না করছে, কিন্তু শিকদারের কথা কেউ শুনছে না। নাবিলা আর বাবু হাসছে ওর এই রকম অবস্থা দেখে। কি হলো, তুলছো কি? উফ আপু, আর বলো না তো। শয়তান বেটা আমাকে তুলতে দিচ্ছে না, খালি নড়াচড়া করছে। ওই বেটা, একটু শান্ত হ না। আমি একটু তুলি তোর চোখ। আমার অনেক ভালো লেগেছে, কত সুন্দর চোখ, একদম গরুর চোখের মতো। কথাটা বলে হা হা করে দুজনে হাসলো। শিকদার মাথা দিয়ে না করছে, কিন্তু বাবু কোনো কথা না শুনে শিকদারের চোখ তুলে ফেললো। শিকদার জ্ঞান হারিয়ে ফেলে। আপু দেখো না, বেটা চোখ বন্ধ করে ফেলেছে। উফ, ওইটা চোখ বন্ধ করে নাই, তুমি তো চোখ বন্ধ করে দিয়েছো সারা জীবনের মতো। আচ্ছা অনেক হয়েছে, বেচারাকে জানিয়ে দিই তাহলে কি বললো। এখনই বলে দিবে না আপু? আর একটু খেলি না, অনেক মজা লাগছে তো। কথাটা বলে বাবু হাসলো। নাবিলা হাসলো, হেসে বলল, না থাক, এখন ওকে বলে দিই, তাহলে ও নিজে থেকে প্রাণ বের করে দিবে, আমাদের কষ্ট করতে হবে না। আচ্ছা শোনো, ওর মুখে লবণ মারো। লবণ তো নাই আপু। আমার কাছে তো লঙ্কার গুঁড়ো শেষ মনে হয়। নাবিলা কাগজের ভেতরে দেখার চেষ্টা করলো, কিন্তু পারলো না, ধোয়াতে বোঝা যাচ্ছে না। নাবিলা কাগজটা ওর মুখের উপরে ছেড়ে দিল। শিকদার নড়ে উঠল। নাবিলা বুঝলো ওর জ্ঞান ফিরেছে। অভি। কথাটা বলে আগুন জ্বালিয়ে দিল। নামটা শুনে শিকদার স্টাক করে, তারপর আবার নাবিলা আগুন জ্বালিয়ে দিয়ে বাবুকে নিয়ে বের হয়ে যায়। নাবিলা বোরকাটা পরে হাত মোজা সবকিছু বাবুকে দিল। বাবু ওইগুলো নিয়ে দেওয়াল টপকে বের হয়ে যায়। নাবিলা আগের মতো করে তাড়াতাড়ি করে পার্টির ভিতরে ঢুকে পড়ে। রেস্টুরেন্টের সবাই নাবিলাকে দেখে জিজ্ঞেস করতে লাগলো, কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে খুঁজছি। আমি তো ওই দিকেই দেখছিলাম। ও আচ্ছা, তোমার শেষ হয়েছে কাজ। এই নাও তোমার টাকা, তুমি অনেক ভালো কাজ করছো। ধন্যবাদ ভাইয়া, আমার টাকা লাগবে না, আমি আপনার রেস্টুরেন্টে খেয়েছি। এইটা তোমার আমার তরফ থেকে। ধন্যবাদ, বাট এইটা আপনার কাছে রাখেন, আবার এক সময় আপনার রেস্টুরেন্টে খেয়ে নিব, তখন শোধ হয়ে যাবে। ম্যানেজার অনেক জোরাজুরি করলো, নাবিলা নিল না। পরে সবাই চলে গেল। নাবিলা গেটের বাইরে গিয়ে ঘড়িতে বাটনে চাপ দিয়ে গুনতে শুরু করে দিল। 1 2 3। নাবিলা 3 পর্যন্ত গুনে হাতে তুড়ি দিতে লাগলো, সাথে সাথে বোম ফেটে গেল।